কালার মনে থাকে না, আর এই সবকিছু যখন মনে থাকে তখন কার টেস্ট করতেছি এটাই মনে থাকে না। সো এই যে টপিকটা আছে, যে প্যারাদায়ক টপিকটা আছে, এইটা আজকে আমরা একটু সহজ সাবলীল ভাষায় খুব শর্টকাট আকারে একটু পড়ার চেষ্টা করব, যাতে অ্যাডমিশনে খুব বেশি প্যারা খাইতে না হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শুরুতে আসি যে আয়ন শনাক্তকরণে আমরা এখানে আসলে কি কি পড়বো। এখানে আমরা দুই ধরনের আয়ন শনাক্ত করব বেসিক্যালি। একটা হচ্ছে আমার কি ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন। তো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে খুবই সিলেক্টিভ জিনিসপত্র আসে, যেগুলো পরীক্ষায় আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের যে সিলেবাস, আমাদের যে এক্সামগুলো হয়, খুবই সিলেক্টিভ কিছু ক্যাটায়ন এবং অ্যানায়ন আসে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাটায়নের মধ্যে কয়টা আছে, কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, তারপরে আমার অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম। এবং অ্যানায়নের মধ্যে কে কে আছে, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, এরা। ঠিক আছে, তো এই কয়টা যদি আমরা কভার করতে পারি, এগুলো যে কয়টা টেস্ট আছে সবগুলো যদি কভার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় কমন আসবে হোপফুলি। তো আমরা প্রথমেই দেখব যে শর্টকাট আকারে কিভাবে একটু এই জিনিসগুলা আয়ত্তে আনতে পারি। তো আমাদের প্রথম যেই টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিলকি ঝিলকি। বেসিক্যালি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একমাত্র রিয়েজেন্ট যেটা দিয়ে আমার এই 6টা ক্যাটায়ন সবগুলার টেস্ট করতে পারি, আমরা সবগুলার আইডেন্টিফিকেশন করতে পারি বা সবগুলার শনাক্তকরণ করতে পারি। তাহলে আমাদেরকে যদি কোনো কোশ্চেনে যদি অপশন না দেয় যে ধরো অমুকরে দিয়া তমুকরে টেস্ট করো, বা তুমি একটা আয়ন শনাক্ত করো যেখানে রিয়েজেন্ট হিসাবে তোমার একেই ব্যবহার করা লাগবে, এই ধরনের প্রশ্ন যদি না আসে, তাহলে আমাদের যদি ফ্রি কোশ্চেন আসে যে তুমি অ্যালুমিনিয়াম কিভাবে শনাক্ত করবে, আয়রন 2+ কিভাবে শনাক্ত করবে, ওই ক্যালসিয়াম 2+ কিভাবে শনাক্ত করবে, এই ধরনের কোশ্চেনে আমরা স্বাধীনতা যদি আমাদের থাকে, আমরা সোজা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কার কাছে যাব, সোজা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছে যাব। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছে যাব। তো আসি আমরা প্রথমটা আমাদের, আমরা এখানে কপার সালফেট নিলাম। কপার সালফেট বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে কপার 2+। কপার সালফেট নেওয়া মানে কি, কপার সালফেট নেওয়া মানে হচ্ছে কপার 2+ নেওয়া। তো আমরা যে ধরো কপার 2+ নিলাম, আয়রন 2+, আয়রন 3+, আমাদের রিয়েজেন্ট কি, রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো আমরা যদি এইটা বিক্রিয়া করি, তো প্রথমে কি উৎপন্ন হবে, আমাদের কপার সালফেট আছে এখানে, তার মধ্যে আমরা কি দিব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করলে এই যে এইরকম একটা যৌগ তৈরি হবে। বেসিক্যালি এই কপার সালফেট এটা তো আছে, এটার সাথে কপার হাইড্রোক্সাইড, এই যে এটা, এবং সাথে লবণ হিসাবে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। এই আয়ন শনাক্তকরণে সবসময় তোমার কি বলে এটাকে, এই যে বিক্রিয়ার যে সমতা করা, এই সমতা করার দরকার নেই। এই প্যারা যদি নিতে মন না চায় নিও না, কারণ তুমি তীর চিহ্ন দিয়ে লিখছো, তীর চিহ্ন দিয়ে লেখা মানে হচ্ছে বিক্রিয়া সমতা করা ছাড়াও বিক্রিয়াটা লেখা জায়েজ। আর তুমি যখন টানা রিয়াকশন লিখবা, ধরো এখান থেকে যদি আমি নতুন আরেকটা লাইন শুরু করি, তারপর আরেকটা লাইন শুরু করি, সেক্ষেত্রে বাই প্রোডাক্ট তুমি স্কিপ করতে পারবা। অর্থাৎ আমি চাইলে এখানে যেই প্রোডাক্টটা অ্যামোনিয়াম সালফেট যে লবণটা, এটা আমি স্কিপ করতে পারতাম, বাদ দিতে পারতাম, যদি এখানে আমি নতুন আরেকটা লাইন শুরু করতাম। ঠিক আছে, তো এরকম টানা লাইন যখন, যে প্রবাহ চিত্র যেরকম না, এরকম প্রবাহ চিত্রের মতো বিক্রিয়া লিখলে বাই প্রোডাক্ট না লিখলেও চলে। তো লেটার পার্টে যদি আমি কোনো রিয়াকশন লিখি, বাই প্রোডাক্ট না লিখি, প্যারা নাই, আমি যেভাবে লিখছি ওভাবে পরীক্ষার খাতায় লিখো, তুমি ফুল মার্কস পাবা, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, এটা কি বেসিক্যালি, এটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেট, তাই না? এটা কি, এটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট। এই যে এটা হচ্ছে কপার সালফেট, আর এটা কি, এটা হচ্ছে একটা ক্ষার, তাই না? তো আমরা এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট। তার মানে এখানে কি তৈরি হলো ভাইয়া, এখানে ক্ষারীয় কপার সালফেট তৈরি হলো। এই যে ক্ষারীয় কপার সালফেটটা তৈরি হলো, এইটার রং কি, এটা রং হচ্ছে হালকা নীল। এটা কি, এটা হচ্ছে হালকা নীল, হালকা নীল, ক্লিয়ার, হালকা নীল। এখন এইটুকুতেই শেষ না, আমরা এই হালকা নীল দেখেই আমরা শিওর হইতে পারবো না যে এখানে আমার কে আছে, এখানে হচ্ছে আমাদের কপার 2+ আছে বা কপার সালফেট আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এই জন্য এর মধ্যে আমরা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো এইখানে আমরা কি করব, এখানে আমরা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এই যে এই জায়গায় আবার আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইটা, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এইখানে তৈরি হয় টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রা, এই যে NH3 4, টেট্রাঅ্যামিনো কপার সালফেট, টেট্রাঅ্যামিনো কপার সালফেট। এই যে এই যৌগটা তৈরি হয়। এই লবণটা যখন তৈরি হবে, টেট্রাঅ্যামিনো কপার সালফেটটা যখন তৈরি হবে, তখন আমরা শিওর হয়ে যাব যে এখানে কে ছিল, এইখানে ছিল হচ্ছে আমাদের কপার 2+ আয়ন। এটার কালার কি? এটার কালার হচ্ছে গাঢ় নীল, গাঢ় নীল। সাথে পানি উৎপন্ন হয়। এই বাই প্রোডাক্ট না লিখলে খুব একটা প্যারা হবে না, ঠিক আছে? বাই প্রোডাক্ট না লিখলে খুব একটা প্যারা হবে না। এইটা, এটা কিন্তু অধক্ষেপ না, এটা একটা দ্রবণ। এটা কি? এটা একটা দ্রবণ। এই গাঢ় নীল দ্রবণ, গাঢ় নীল দ্রবণ, ঠিক আছে? কিন্তু এই যে এটা হালকা নীল, হালকা নীল এটা ছিল হচ্ছে অধক্ষেপ, এটা হচ্ছে অধক্ষেপ। এইগুলা খুব একটা বড় ভুল না। যদি তুমি এখানে এই অধক্ষেপটা না লিখতা, দ্রবণটা না লিখতা, খুব বড় ভুল না। এইগুলোর জন্য বাচ্চারা বেশি প্যারা খায় যে এটা আমার অধক্ষেপ, এটা দ্রবণ, এটা মনে রাখতে হবে, এটাই করতে হবে। অত প্যারা খাওয়ার দরকার নাই, সিম্পলি হ্যান্ডেল করবা জিনিসগুলো। তুমি লেখা দিবা গায়ে হালকা নীল, এটা অধক্ষেপ নাকি এটা দ্রবণ সেটা বোঝার দায়িত্ব যে খাতা দেখবে সে, তোমার না, ঠিক আছে? কারণ তুমি কি এটা ল্যাবে করতেছো না, মুখস্থ জিনিস লিখতেছো, সেটা প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, এরপর আসি। তাহলে এটা গেল আমাদের কপার সালফেট। তো আমরা কি করলাম, একটা কপার সালফেট দ্রবণ নিলাম। ধরো এই যে এটা কপার সালফেট একটা দ্রবণ, এর মধ্যে তুমি কি দিলা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলা। যোগ করার পর এখানে কি হইলো, একটা হালকা নীল, এই যে জায়গায় একটা হালকা নীল অধক্ষেপ পড়লো, ঠিক আছে? এখন তোমার মন ভরলো না যে না ভাই আমি যে এরকম হালকা নীল চাই না, আমি এরকম গাঢ় নীল চাই। তুমি কি করলা, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলা, আরো বেশি করে দিলা। তো অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সেখানে কি হইতেছে, টেট্রাঅ্যামিনো কপার সালফেটের যে যৌগটা, এই যৌগটা তৈরি হইতেছে। তো টেট্রাঅ্যামিন কপার সালফেট যখন তৈরি হয়, এটার কালার হয় গাঢ় নীল, গাঢ় নীল। তো গাঢ় নীল যখন হবে, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে এখানে কপার 2+ আয়ন আছে। এখানে কি আছে, কপার 2+ আয়ন আছে। ওকে, এরপরে যাই আমরা পরেরটাতে। পরে কে আছে ভাইয়া, পরে আমরা দিচ্ছি হচ্ছে আয়রন 2+। তো আয়রন 2+ এর সাথে যখন, এখন আয়রন 2+ মানে কি, আয়রন 2+ মানে এইখানে তুমি হচ্ছে এই আয়রন সালফেট নিতে পারতা, হ্যাঁ, এখানে তুমি আয়রন ক্লোরাইড নিতে পারতা, যে কোনো কিছু হইতে পারত। তো আমরা শর্টকাটে আয়রন 2+ লিখছি, মানে হচ্ছে আয়রনের যে কোনো একটা যৌগ, ঠিক আছে? আয়রনের যে কোনো একটা যৌগ। ওকে, তো পরীক্ষার হলে এরকম যৌগ দেখে আবার প্যারা কেন যে ভাই এটা তো পড়ি নাই। আয়রন 2+ মানে এই টাইপের যৌগ। আচ্ছা, তো এখন আসি, এইখানে কি হবে, এই আয়রন 2+ এর মধ্যে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব, আমাদের তৈরি হবে আয়রন হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, সাথে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম প্লাস। এখন এই অ্যামোনিয়াম প্লাস কি এমনিই থাকবে না, অ্যামোনিয়াম প্লাস একটা লবণ হিসাবে থাকবে। সে একটা ক্যাটায়ন, তার সাথে একটা অ্যানায়ন যোগ হবে। সেই অ্যানায়নটা কে, সেই অ্যানায়নটা এখানে যদি আমি সালফেট নিতাম তাহলে সে অ্যামোনিয়াম সালফেট হইতো। এখানে যদি আমি ক্লোরিন নিতাম, ক্লোরাইড নিতাম, তাহলে সে অ্যামোনিয়াম ক্লোরাইড হইতো, ঠিক আছে? সো এটা তুমি ওইভাবে রাইখা দিলো, এটা 100% কারেক্ট। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এখন আসি, এই যে আয়রন হাইড্রোক্সাইড, এটা দেখতে কেমন, এটা দেখতে হচ্ছে সবুজ অধক্ষেপ। এটা কেমন অধক্ষেপ, এটা হচ্ছে সবুজ অধক্ষেপ। কিভাবে বুঝবো, এই যে ভাইয়া সবুজ কালি দিয়ে লিখছি, হ্যাঁ, সবুজ অধক্ষেপ, সবুজ অধক্ষেপ। তো এটা যখন হবে, এই সবুজ অধক্ষেপ যখন হবে, তখন আমরা শিওর হয়ে যাব এখানে কি আছে, এখানে আমার আয়রন 2+ আছে। ওকে, এরপর আমরা যাই, আমরা যখন আয়রন 3+ দিব, এই আয়রন 3+ মানে কি, আয়রন 3+ মানে কিন্তু ওই যে সেই ফেরিক সালফেট অথবা ফেরিক ক্লোরাইড, FeCl3 অথবা Fe2SO4 হ্যাঁ, এরকম যে কোনো লবণ থাকতে পারে। তো আমরা জাস্ট কি লিখছি, আয়রন 3+ লিখছি। তো এটা হলে এখানে কি উৎপন্ন হবে ভাইয়া, এইখানে উৎপন্ন হবে এই যে এটা ফেরিক FeOH3, এই যে এটা, সাথে কে, সাথে হচ্ছে আমার NH4 আয়ন, আয়ন, ঠিক আছে? পরীক্ষার হলো কিন্তু বিক্রিয়া এভাবেই লেখা যাবে। শুধু এখানে ক্লোরিন থাকলে এখানে ক্লোরিন দিবা, এখানে সালফেট থাকলে এখানে সালফেট দিবা। কিন্তু পরীক্ষার হলে যদি এটা না থাকে, মানে লবণ না থাকে, তোমাকে যদি বলে যে আয়রন 2+ এর কথা, তুমি এই যে আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, ঠিক আছে? বা যদি লবণ থাকে তাও যদি এভাবে লিখো, এটা 100% কারেক্ট। এটা ভয় পাওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার, যে ভাইয়া হবে কি না হবে কিনা ওরকম কোনো কনফিউশন রাখার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা আসি, এই যে অধক্ষেপটা, এই অধক্ষেপটা হচ্ছে বাদামি অধক্ষেপ। কিরকম, বাদামি কালারের
পদক্ষেপ, বাদামি পদক্ষেপ, এইটা ঠিক আছে, বাদামি পদক্ষেপ। তাহলে হয়ে গেল আমাদের তিনটা আয়ন, তিনটা ক্যাটায়ন আমরা টেস্ট করে ফেললাম। কি কি? একটা হচ্ছে কপার 2+, একটা হচ্ছে আয়রন 2+, আর একটা হচ্ছে আয়রন 3+। তাহলে আমাদের হয়ে গেছে তিনটা টেস্ট। আমরা কয়টা বলছি? আমরা বলছি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 6টা টেস্ট করব। তিনটা হয়েছে, আরো তিনটা করব আমরা, আরো তিনটা। ওকে, পরের তিনটাতে আসি। পরের তিনটা প্রথম কোনটা? প্রথমেই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+। প্রথমেই কি? প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। তো অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে আমরা কি দিব? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। এখন অ্যালুমিনিয়াম 3+ মানে কি? অ্যালুমিনিয়ামের যে কোনো একটা লবণ যেখানে অ্যালুমিনিয়াম 3+ হিসাবে আছে, ঠিক আছে, 3+ হিসাবে আছে। তো এর মধ্যে আমরা কি দিব? এর মধ্যে দিব হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। দিলে অ্যাজ ইউজুয়াল কি উৎপন্ন হবে? অ্যাজ ইউজুয়াল উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সাথে উৎপন্ন হবে এই অ্যামোনিয়াম, তাই না? এই অ্যামোনিয়াম আয়ন। কিন্তু অ্যামোনিয়াম আমি এখন লিখবো না। কেন লিখবো না? কারণ আমি এটা টানা রিঅ্যাকশন লিখবো, ঠিক আছে। তো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হইলো, এটা কি? এটা হচ্ছে একটা সাদা অদক্ষেপ। এটা একটা সাদা অদক্ষেপ, ঠিক আছে। এইবার এর মধ্যে আমরা কি যোগ করব ভাইয়া? এর মধ্যে হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি কালার দিয়ে যোগ করব? সাদা যোগ করে। এর মধ্যে দিব হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা ঝাঁকাবো। ঝাঁকানো বুঝো তো নাকি? এটা দিয়ে আমরা ঝাঁকাবো, ঠিক আছে। তো এরকম যখন ঝাঁকাবো, এবার ঝাঁকাইতে থাকবো। ঝাঁকাইলে এখানে একটা নতুন প্রোডাক্ট তৈরি হবে, একটা নতুন লবণ তৈরি হবে, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম এন্ড অ্যালুমিনিয়াম O2, সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি হবে, সাথে পানি তৈরি হবে। সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি হবে, সাথে কি তৈরি হবে? সাথে হবে পানি তৈরি হবে। বাট যেটা আমি এটা টানা রিঅ্যাকশন লিখবো, আমি বাই প্রোডাক্ট লিখবো না। যদি লিখি তাও হবে, যদি না লিখি তাও হবে, সমস্যা নেই, ঠিক আছে, তাও হবে। সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে। তো এইটা তৈরি হইলে এর মধ্যে আমরা কি যোগ করব? এর মধ্যে আমরা যোগ করব আবার অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে এত নাটক কেন করতেছি ভাই? সাদা অদক্ষেপ হয়েছে, এটা হইলেই তো হয়ে যেত, তাই না? আর একটু ঝামেলা আছে, যখন এইগুলা করব তখন বুঝবা। ওকে, তো এই সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হইলো। এর মধ্যে আমরা এবার যোগ করব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে এখানে তৈরি হবে আবার সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা সাথে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, সাথে তৈরি হবে অ্যামোনিয়া NH4, সাথে তৈরি হবে পানি। ওকে, এখন এত নাটক কেন করলাম? এই জিনিসটা হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করব যে কেন আমরা এই নাটকগুলা করলাম, এত করে কেন আমরা লিখলাম, ঠিক আছে, এত করে কেন আমরা লিখলাম। ওকে, তাহলে একটা একটা করে শুরু করি আমরা। এই যে প্রথমে যেই অদক্ষেপটা আমরা পাইছি, যে সাদা অদক্ষেপ, এই সাদা অদক্ষেপটা থাকে হচ্ছে ভাসমান অবস্থায়। কিরকম থাকে? ভাসমান অবস্থায়। এটা হচ্ছে ভাসমান অদক্ষেপ, মানে একটা অদক্ষেপ যেটা ভাসতে থাকে, হালকা, অত ভারী না, পানির নিচে যায় না, উপরে হালকা করে ভাসতে থাকে। তো জিনিসটা দেখতে একটু বিলকি জিলকি লাগে। আমরা কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ঝাঁকাইলাম। এই ঝাঁকানোর ফলে এই যে আমার অদক্ষেপটা আছে, অদক্ষেপটা চলে গিয়ে এটা তৈরি হয় কি? সোডিয়াম অ্যালুমিনেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। সোডিয়াম অ্যালুমিনেট, এই পাশে লিখবো সোডিয়াম অ্যালুমিনেট। কি তৈরি হলো? সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হলো। এবার এই যে সোডিয়াম অ্যালুমিনেটটা তৈরি হয়েছে, এই সোডিয়াম অ্যালুমিনেটে আমরা কি করব? আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে অদক্ষেপটা ছিল, সেই অদক্ষেপটা পুনরায় চলে আসবে, পুনরায়
পুনরায় সাদা পদক্ষেপ চলে আসবে, পুনরায় সাদা পদক্ষেপ চলে আসবে, পুনরায় সাদা পদক্ষেপ চলে আসবে। তো যখন পুনরায় সাদা পদক্ষেপ আসবে তখন গিয়ে আমরা শিওর হব যে আচ্ছা তাহলে এইখানে আমার অ্যালুমিনিয়ামের আয়ন ছিল। এখন এখানে এত নাটক করার কারণ কি? এত নাটক করার দুই একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে এইখানে তিনটার বিষয়েরই আয়নেরই আমার একই টাইপের প্রসেস। তো এখানে টুকিটাকি কিছু পার্থক্য আছে, কি আছে? টুকিটাকি কিছু পার্থক্য আছে। তা না হলে কি হবে, তুমি যখন দেখলা যে একটা সাদা পদক্ষেপ পড়লো, তিনটার ক্ষেত্রে সাদা পদক্ষেপ পড়লো, তুমি কনফিউজড হয়ে যাবা যে এখানে কে আছে, এখানে কি অ্যালুমিনিয়াম 3+ আছে, নাকি জিঙ্ক 2+ আছে, নাকি ক্যালসিয়াম 2+ আছে। তো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই আমরা এই পরবর্তী স্টেপগুলা করছি, সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আমরা পরবর্তী স্টেপগুলো করছি, ঠিক আছে? পরবর্তী স্টেপগুলো করছি। তো এবার আসি, আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে। পরবর্তীতে কি আছে আমাদের? আছে জিঙ্ক 2+, পরবর্তীতে আছে জিঙ্ক 2+। তো এই জিঙ্ক 2+ কে আবার আমরা সেম প্রসেসে যাব। এই জিঙ্ক 2+ কে আমরা কিসে যাব? সেম প্রসেসে যাব। এই যে এইখানে কিন্তু সাথে পানি উৎপন্ন হয়, ভাই লিখিনি, হ্যাঁ এই যে এখানে আমি বলছিলাম না যে এই জায়গায় সাথে অ্যামোনিয়াম আয়ন থাকবে, এখানে পানি উৎপন্ন হবে, হ্যাঁ এটা না লিখলেও চলবে। তুমি যখন এইভাবে বিক্রিয়া লিখবা এটা না লিখলেও কোনো সমস্যা নাই। ওই লাস্টে বিক্রিয়া শেষ হয়ে গেছে ওইখানে লিখছি, ওইখানে স্কিপ করা যায়, রাহামরি কিছু না। ওকে, এবার আসি আমরা পরেরটা। পরেরটা আমাদের কি? আমাদের পরেরটা হচ্ছে জিঙ্ক 2+, তার মধ্যে কি দিব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যালুমিনিয়ামের মধ্যে তুমি দিছো, তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। জিঙ্কের মধ্যে দিবা, সে কি তৈরি করবে? সেও তৈরি করবে জিঙ্ক হাইড্রোক্সাইড। সে তৈরি করবে কি? জিঙ্ক হাইড্রোক্সাইড। এখন এইবার আমরা এই কনফিউশন দূর করার জন্য এইখানে এই জিঙ্ক হাইড্রোক্সাইডটা কি? জিঙ্ক হাইড্রোক্সাইডটা একটা পদক্ষেপ। জিঙ্ক হাইড্রোক্সাইডে যে কনফিউশন শুরু হইলো, জিঙ্ক হাইড্রোক্সাইডটাও কি একটা সাদা পদক্ষেপ। আগে অ্যালুমিনিয়াম কি ছিল? সাদা পদক্ষেপ। এই জিঙ্ক হাইড্রোক্সাইডও কি সাদা পদক্ষেপ। এখন এর মধ্যে আমরা কি দিব? এর মধ্যে আমরা দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করব জানো? দিয়ে ঝাঁকাবো, ঝাঁকানো, হ্যাঁ ঝাঁকাইলাম। ঝাঁকাইলে আমাদের কি তৈরি হবে? ঝাঁকাইলে তৈরি হবে এই যে এখানে কি হয়েছে? সোডিয়াম অ্যালুমিনেট। এবার কি তৈরি হবে? এবার তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম ZnO2, সোডিয়াম জিঙ্কেট। এখন এইখানে দেখো সোডিয়াম একটা, এখানে সোডিয়াম দুইটা। কেন? কারণ হচ্ছে দুইটা অক্সিজেনের -2, একটা অক্সিজেনের -2, দুইটা অক্সিজেনের কত? -4। এই যোগটা শূন্য হইতে হইলে আমার কত হওয়া লাগবে? এই দুইটা মিলে +4 হওয়া লাগবে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, লাগে কত? 1, সোডিয়ামের 1, 4 সমান সমান। কিন্তু এইখানে দুইটা অক্সিজেনের -4, আমার একটা জিঙ্কের কত? +2, তাহলে আরো কত লাগবে? আরো +2 লাগবে। তো সেই +2 কে দিবে? দুইটা সোডিয়াম দিবে, ঠিক আছে? দুইটা সোডিয়াম। আচ্ছা এবার কি করব আমরা? এবার এর মধ্যে আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিব। এর মধ্যে আবার আমরা কি দিব? অ্যামোনিয়াম ক্লোরাইড দিবে, এই যে NH4Cl। তো সেই আগেরটা যেটা হয়েছে আগের মতো আমার কি আছে? এই সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেটে কি হয়েছে? আবার সেই পুনরায় সাদা পদক্ষেপ ফিরে আসছে। এখানেও আবার পুনরায় কি হবে? সেই সাদা পদক্ষেপ ফিরে আসবে। পুনরায় কি হবে? সেই সাদা পদক্ষেপ ফিরে আসবে, সাথে যে বিলকি জিলকি জিনিসগুলো আছে এগুলো উৎপন্ন হবে। তাহলে এখানে আবার সেই জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সাথে কে কে উৎপন্ন হয়েছে? সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, হ্যাঁ তারপরে পানি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এগুলো উৎপন্ন হয়েছে। এই যে এখানে কিন্তু সাথে পানি আছে, হ্যাঁ ভাই একটু লিখে দিই, তোরা কনফিউজড হয়ে যাবি, তোরাও বিপদে পড়বি, আমাকেও বিপদে ফালাবি যে ভাই এখানে এটা লিখলেন না কেন, এই জিনিসটা, ঠিক আছে? এটা কিন্তু এই যে এইখানেও হয়, এইখানেও হয়, সব ক্ষেত্রেই হবে, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে এখন আমরা একটু লিখে ফেলি যে কোনটা কি ছিল। এই যে কি বলে জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমার সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ, ঠিক আছে? এইটা সাদা পদক্ষেপ। এর মধ্যে আমরা কি দিলাম? এর মধ্যে দিলাম হচ্ছে আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ঝাঁকাইলাম, সোডিয়াম জিঙ্কেট তৈরি হলো। এটা কি? এটা ছিল সোডিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট। আচ্ছা সংক্ষেপে লিখি, হ্যাঁ সোডিয়াম
জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট। এরপরে আমার কি হইলো, সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইলো, তাই তো? সরি, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হলো, তার মানে হচ্ছে আমার পুনরায় সাদা অদক্ষেপ আসলো, পুনরায় সাদা অদক্ষেপ আসলো। এখন এইখানে তোমরা একটা অবজেকশন দিতে পারো যে ভাইয়া দুইটার প্রসেস তো অলমোস্ট সেম, যে আপনি দুইটা সেম প্রসেসে করলেন, দুইটাই ইনিশিয়াল সাদা অদক্ষেপ এবং শেষে আবার পুনরায় সেই সাদা অদক্ষেপ, দুইটাতেই দেখো সাদা অদক্ষেপ সাদা অদক্ষেপ। এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে সাদা অদক্ষেপটা এটা হচ্ছে ভাসমান অবস্থায় থাকে শুরুতে, অ্যালুমিনিয়ামেরটা, আর এখানে জিঙ্কেরটা কি থাকে, জিঙ্কেরটা হচ্ছে নিচে জমা হইতে থাকে। কিন্তু এরপরও যেহেতু আমার রিয়েজেন্ট সবকিছু সেম, অদক্ষেপ সেম, কনফিউজড হওয়ার একটা রিস্ক থাকতে পারে। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা কনফিউজ না হয়ে আমরা আরেকটা প্রসেসে যাইতে পারি। কার জন্য? শুধুমাত্র এই ইসেরটার জন্য, জিঙ্কের জন্য। জিঙ্কের জন্য আমরা আরেকটা প্রসেসে যাইতে পারি, আরেকটা ছোট্ট একটা প্রসেসে যাইতে পারি। সেটা হচ্ছে আমরা এই যে সোডিয়াম জিঙ্কেটটা তৈরি হয়েছে, এই সোডিয়াম জিঙ্কেটের সাথে কে তৈরি হয়েছে? পানি তৈরি হয়েছে। এইটার সাথে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড না দিয়ে হাইড্রোজেন সালফাইডও দিতে পারি চাইলে। কি দিতে পারি? জায়গা হবে কিনা আমি প্যারা খাবো জায়গা নিয়ে। দেখো এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটা, হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে পানি আছে, সোডিয়াম জিঙ্কেট আছে, তারপর আমরা কি দিছি? তারপর আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিছি, তাই না? এখন এই জায়গাটাতে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড না দিয়ে, অ্যামোনিয়াম ক্লোরাইড না দিয়ে আমরা এখানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড দিতাম। কি দিতাম? এখানে হচ্ছে আমরা হাইড্রোজেন সালফাইড দিতাম। দিলে আমাদের এখানে জিঙ্ক সালফাইডের একটা সাদা অদক্ষেপ পড়তো। কি পড়তো? এই যে জিঙ্ক সালফাইড, এটার একটা সাদা অদক্ষেপ পড়তো। সাথে আমার কি আছে? সোডিয়াম আছে আর সালফাইড দিছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইতে পারতো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি ইত্যাদি তৈরি হইতে পারতো। তাহলে এইখানেও কিন্তু আমার একটা সাদা অদক্ষেপ হওয়ার চান্স আছে যখন আমি কি দিব? হাইড্রোজেন সালফাইড দিব। এবার তোমার যদি মনে হয় যে ভাইয়া অ্যালুমিনিয়াম 3+ আর জিঙ্ক 2+, এই দুইটার মধ্যে আমি পার্থক্য করব, তো এই একই প্রসেসে গিয়ে দেখো, এই সোডিয়াম অ্যালুমিনেট দেওয়ার পরে তুমি এখানে দিলে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। কিন্তু এই অ্যামোনিয়াম ক্লোরাইড না দিয়ে তুমি যদি হাইড্রোজেন সালফাইড দাও, তাহলে সেখানে কি তৈরি হবে? জিঙ্ক সালফাইডের সাদা অদক্ষেপ। এই হাইড্রোজেন সালফাইড যদি তুমি এইখানে দাও, তাহলে কি অ্যালুমিনিয়াম সালফাইডের সাদা অদক্ষেপ হবে? হবে না, পার্থক্য হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা এই দুই বিক্রিয়া দিয়েই করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এটা এই দুইজনের মধ্যেই পার্থক্য করতে বললো পরীক্ষায়, ধরো বুয়েট প্রিলিতে এটা দিল বা বুয়েট রিটেনে দিল যে এই দুইজনের মধ্যে পার্থক্য করো, তখন তুমি এই বিক্রিয়াটার এখানে এই হাইড্রোজেন সালফাইডটা ব্যবহার করতে পারবা উদাহরণ হিসাবে। ঠিক আছে? তাহলে এইটা কি? এই যে এইটাও কিন্তু সাদা অদক্ষেপ। হাইড্রোজেন সালফাইড হলে যে জিঙ্ক সালফাইডটা তৈরি হয়, এই জিঙ্ক সালফাইডও কি? এটাও হচ্ছে সাদা অদক্ষেপ। এইটা তাহলে হয়ে গেল আমাদের কি? হয়ে গেল আমাদের জিঙ্ক 2+ এর দুই ধরনের। জিঙ্ক 2+ এর কয়টা শিখছি আমরা? দুইটা। একটা হলো এই যে এই বিক্রিয়া, আর একটা হচ্ছে এই যে এই বিক্রিয়া, এই নিচের দিকে বিক্রিয়া, দুই বিক্রিয়া। তাহলে জিঙ্কের জন্য আমরা কয়টা শিখছি? দুইটা শিখছি, দুইটা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যাই হচ্ছে পরেরটাতে। পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? পরে আমাদের জন্য অপেক্ষা করতেছে হচ্ছে ক্যালসিয়াম 2+। সো ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে আমরা সেম প্রসেসে যাব, তবে এইখানে একটা বিলকি জিলকি আছে, এখানে একটা বিলকি জিলকি আছে। বিলকি জিলকিটা কি? এই জায়গায় যখন আমরা ক্যালসিয়াম 2+ এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব, আমাদের তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এরপরে এর মধ্যে জানি আমরা কি দেই? এর মধ্যে দিব হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জানি কি করি? দিয়ে হচ্ছে ঝাঁকাবো, ঝাঁকাবো। ঠিক আছে? ঝাঁকাইলে কি উৎপন্ন হবে? এবার তৈরি হবে কি? ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম সোডিয়াম ক্যালুমিনেট নাকি? বা ক্যালসিয়াম, যেমন আগে হয়েছে কি অ্যালুমিনেট, জিঙ্কেট, এবার কি হবে? এবার কি হবে? এবার কিছুই হবে না। এবার হচ্ছে অদক্ষেপ, অদক্ষেপ একই থাকবে, একই থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না, অদক্ষেপের কোনো পরিবর্তন হবে না। এই যে অদক্ষেপটা, এই যে অদক্ষেপটা, এটা হচ্ছে সূক্ষ্ম গুড়ার মতো অদক্ষেপ, সূক্ষ্ম গুড়ার মতো
ভাসমান পদক্ষেপ। ঠিক আছে, সূক্ষ্ম গুড়ার মতো ভাসমান পদক্ষেপ এইটা। ওকে, তাহলে এবার আসি আমি এক লাইনে। এতক্ষণ তো অনেক হিবিজিবি অনেক কিছু দেখলাম। এবার আমরা এক লাইনে এই তিনটা প্রসেস বলি, খুবই সিম্পল। যে আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিলে ভাসমান একটা সাদা পদক্ষেপ পড়লো। আমরা এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিয়ে ঝাঁকাইলে আমাদের সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হইলো। তার মধ্যে আবার আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যেই সাদা পদক্ষেপ সেটা পুনরায় আবার কাম ব্যাক করবে। সেটা যখন ব্যাক করবে তখন আমরা শিওর হয়ে যাব এখানে অ্যালুমিনিয়াম 3+ ছিল। এরপর আসি আমরা জিঙ্ক 2+ নিলাম, নিয়ে সেম প্রসেসে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে তৈরি হয় জিঙ্ক হাইড্রোক্সাইড। এই জিঙ্ক হাইড্রোক্সাইড আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ ঝাঁকাইলে তৈরি হয় সোডিয়াম জিঙ্কেট। এখন সেই সোডিয়াম জিঙ্কেটে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, দিলে আবার সেই সাদা পদক্ষেপ পুনরায় সাদা পদক্ষেপ কাম ব্যাক করবে। এখন তোমার মনে হইতে পারে ভাই দুইটার তো একেবারে এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে, আমরা পার্থক্য করার জন্য অন্য কিছু নিতে পারি কিনা। তো আমরা কি করব, এই সোডিয়াম জিঙ্কেটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড নিলেও হবে, বাট সেটা না নিয়ে আমরা চাইলে এখানে হাইড্রোজেন সালফাইড যোগ করতে পারি। আর এই হাইড্রোজেন সালফাইড যোগ করলে জিঙ্ক সালফাইডের একটা সাদা পদক্ষেপ পড়বে। আর এই সাদা পদক্ষেপ পড়লে আমরা শিওর যে এখানে কে ছিল, জিঙ্ক ছিল। আর যদি সাদা পদক্ষেপ না থাকে তাহলে এখানে অ্যালুমিনিয়াম ছিল। হ্যাঁ, এটাও একটা পার্থক্য করার প্রসেস। এরপরে 3 নাম্বার হচ্ছে আমরা ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ দিলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সূক্ষ্ম গুড়ার মতো ভাসমান পদক্ষেপ পড়ে। সূক্ষ্ম গুড়া, একটু গুড়া টাইপের দেখা যায় দেখতে। হ্যাঁ, এরকম ভাসমান পদক্ষেপ পড়ে। এই পদক্ষেপের মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ঝাঁকাবো, নো ফিলিংস, এটার মধ্যে কোনো আর চেঞ্জ আসবে না। আগে দুইটা যেমন চেঞ্জ হয়ে গেছিল, হারাই গেছিল, আবার তাদেরকে কাম ব্যাক করে নিয়ে আসতেছে, রিকোয়েস্ট করে ভুংচুং করে নিয়ে আসা লাগছে। বাট এইটার ক্ষেত্রে আর সেটা করা লাগে নাই, এটা যেরকম ছিল ওরকমই থাকবে সলিড। যে পদক্ষেপ পড়ছি মানে পড়ছি, যত কিছুই করো কোনো লাভ হবে না। ঠিক আছে বাচ্চারা, তাহলে এই হচ্ছে আমাদের 6টা ক্যাটায়ন শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। কে কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+। তো এই দুইটা দিয়ে এই 6টা দিয়ে আমরা দেখলাম কার বিলকি জিলকি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিলকি জিলকি। কার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিলকি জিলকি। বাট যেই টপিকটাই বিলকি জিলকি, সেখানে বিলকি জিলকি কি শেষ হবে? শেষ হবে না, মাত্র শুরু, আরো আছে। আসো ওকে, এইখানে আসি। পটাশিয়াম ফেরোফেরিসায়ানাইড। আচ্ছা, একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আরেকটা হচ্ছে ফেরিসায়ানাইড। এই দুইটার মধ্যে বাচ্চাদের একটু কনফিউশন লাগে। দুইটার স্ট্রাকচার একই রকম। এই যে KX আয়রন 6টা সায়ানাইড, হেক্সাসায়ানো আয়রন, সাথে পটাশিয়াম থাকে X সংখ্যক। এখন এই X সংখ্যক জিনিসটা কি, এটা জানলেই আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে এই X = যদি 3 হয়, তাহলে এটার নাম হচ্ছে, এই যে এটার নাম হচ্ছে ফেরিসায়ানাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেরিসায়ানাইড। সায়ানাইড। কোন ফেরিসায়ানাইড? পটাশিয়াম ফেরিসায়ানাইড। কোন ফেরিসায়ানাইড? পটাশিয়াম ফেরিসায়ানাইড। ঠিক আছে, আর আমার এখানে X এর মান যদি 4 হয়, X = যদি 4 হয়, তখন এটার নাম হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে একটা হচ্ছে আমার ফেরিসায়ানাইড, আর একটা হচ্ছে ফেরোসায়ানাইড। ওকে, ফেরোসায়ানাইড। এটা আমরা জারণ মান দিয়েও চাইলে হিসাব করতে পারি যে কোনটার জারণ মান কত হইলে কোনটা ফেরো কোনটা ফেরি। ঠিক আছে, ওকে। তো এখন এইগুলা দিয়ে হচ্ছে আমরা আবার বিভিন্ন টেস্ট করব। তো আসি একটা একটা করে। প্রথমে আসি ফেরোসায়ানাইডের বিলকি জিলকি। কার বিলকি জিলকি? ফেরোসায়ানাইডের বিলকি জিলকি। এই ফেরোসায়ানাইডে কে দিয়ে আমরা কারে কারে বিলকি জিলকি করব? এই যে কপার 2+, আয়রন 2+, আয়রন 3+, জিঙ্ক 2+। এই যে 4টা আছে, এই 4টারে আমরা এক পেজেই নিয়ে নিছি। হ্যাঁ, এই 4টারে শনাক্ত করব আমরা কি দিয়ে? এই 4টাকে শনাক্ত করব হচ্ছে আমরা এই পটাশিয়াম ফেরোসায়ানাইড। দেখো ভাইয়া, এটা কি ফেরি না ফেরো? এখানে কত? X = কত? 4, আর 4 নিলে সেটা কি ফেরোসায়ানাইড। তাহলে
এই যে যৌগটা এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড। হোপফুলি এইখানে আর কোনো কনফিউশন হবে না, আর কোনো কনফিউশন হবে না, ফেরোসায়ানাইড। আচ্ছা, তো প্রথমেই আমরা কপারের মধ্যে যদি এই জিনিসটা দেয়, এটা কপারের দ্রবণ, সেটা কপার সালফেট হইতে পারে, সেটা কপার ক্লোরাইড হইতে পারে, যে কোনো একটা কপারের লবণ হইতে পারে। সেই লবণের মধ্যে আমরা কি দিব? পটাশিয়াম ফেরোসায়ানাইড দিব। দিলে আমাদের তৈরি হয়, কি? দিলে তৈরি হয় পটাশিয়ামকে আমরা কপার দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস করলে এখানে হবে Cu2 আয়রন CN6। এই যে এটা Cu2 আয়রন CN6। এই যে যৌগটা হইলো ভাই, এখানে কপার 2টা কেন লিখলাম? দেখো পটাশিয়াম আছে কয়টা? 4টা। কয়টা আছে? পটাশিয়াম আছে 4টা। তো 4টা পটাশিয়ামের জারণ মান কত? 1 করে হলে 4, তাই না? 4। আর একটা কপারের লাগবে, একটা কপারের কত? একটা কপারের হচ্ছে 2। তো 4টা পটাশিয়ামকে যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে কয়টা কপার দেওয়া লাগবে? 2টা। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কপার 2 নিছি। এই জন্য আমরা কি নিছি? কপার 2 নিছি। তো এর সাথে আর কি হইতে পারে? এর সাথে এখানে কপারের সাথে কি তৈরি হইতে পারে? ডিপেন্ডস যে আমরা কি নিতেছি। যদি আমরা এখানে সালফেট নিতাম তাহলে এখানে কি হইতো? পটাশিয়ামের সাথে পটাশিয়াম সালফেট তৈরি হইতো। যদি আমরা ক্লোরাইড নিতাম তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হইতো। যদি আয়োডাইড নিতাম পটাশিয়াম আয়োডাইড তৈরি হইতো। তার মানে এখানে এক্সট্রা কি হইতেছে? এক্সট্রা হচ্ছে পটাশিয়াম আয়ন থাকতেছে, তাই না? কয়টা? 4টা থাকতেছে, 4টা। তো যেহেতু মানে করি নাই, সমতা করি নাই, সেহেতু আমি 4 না লিখলেও হবে, বা তোমার মন চাইলে তুমি এখানে 4 লিখে রাখতে পারো যে 4 পটাশিয়াম প্লাস আয়ন তৈরি হইতেছে। ক্লিয়ার? এখন এই যে অদক্ষেপটা, এই অদক্ষেপটার কালার কি? এই অদক্ষেপটার কালার হচ্ছে লালচে বাদামি। এটা না, এটার কালার হচ্ছে কিরকম? লালচে বাদামি, লালচে বাদামি কালার। তো যখন এই লালচে বাদামি কালার হবে তখন আমরা শিওর হয়ে যাব কি? তখন আমরা শিওর হয়ে যাব যে এটা, এখানে কে ছিল? এখানে হচ্ছে কপার ছিল। কে ছিল? কপার ছিল। আচ্ছা, এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম, এটার নাম হচ্ছে, এই যৌগটা কি ছিল? ফেরোসায়ানাইড, তাই না? আগে কে বসছে? এখন যখন পটাশিয়াম ছিল তখন আমরা বলছি পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবার কে বসছে? কপার। তাহলে কি নাম হবে? কপার ফেরোসায়ানাইড। মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ? আগে পটাশিয়াম ছিল, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন কে আছে? কপার। তাহলে কি? কপার ফেরোসায়ানাইড। তাহলে এবার কি হবে? এবার হচ্ছে এটার নাম হচ্ছে কপার ফেরোসায়ানাইড। কপার ফেরোসায়ানাইড। এটা ঠিক আছে? ওকে, তাহলে গেল একটা। এরপর আসি পরেরটা। আয়রন 2+। আয়রন 2+ দিলাম এটার মধ্যে। তো এখন দেখো পটাশিয়াম আছে কয়টা? 4টা। 4। আয়রন আছে কয়টা? 2টা। তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে আমরা কি লিখবো? জাস্ট 2টা আয়রন বাড়ায় লেখা দিব, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিব। এই যে আয়রন এখানে 2, আর বাকি যেমনে আছে এমনি আয়রন CN6। এই যে এটা শেষ। মানে যেরকম ছিল এরকম আমরা লিখে দিছি, বাকিটা যা হওয়ার হবে। এখন এটার কালার কেমন? এটার কালার হচ্ছে হালকা নীল। এটার কালার কি? এটা কালার সাথে কিন্তু ওই যে পটাশিয়াম 4+ থাকবেই, এটা থাকবেই। আচ্ছা, এটার কালার কি? এটার কালার হচ্ছে হালকা নীল। তাহলে যদি হালকা নীল কালারের কিছু হয় তখন আমরা শিওর হয়ে যাব এখানে কে ছিল? এখানে আমাদের আয়রন 2+ ছিল। তো এটার নাম কি হবে রে ভাই? এটার নাম কি হবে? এবার এটার নাম কি হবে? এটা তো আয়রন 2+ মানে কি? ফেরাস। আর বাকি অংশটার নাম কি? ফেরোসায়ানাইড। তাহলে এটার নাম হবে ফেরোসায়ানাইড। 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 এটার নাম কি? নাম হচ্ছে ফেরোসায়ানাইড। এইটা ঠিক আছে, হালকা নীল। এবার আসি পরেরটা কি? আমাদের আয়রন 3+। আয়রন
3+। এখন আয়রন 3+ এর জন্য আমরা সেম কাজই করব, এই পটাশিয়ামকে সরাই দিব, সরাই দিয়ে বাকিটা লিখব, তাই তো? এখন আসো বাকিটা লিখি। বাকিটা লিখতে গেলে এবার একটু গ্যাঞ্জাম লাগতে পারে, দেখি আমরা গ্যাঞ্জামটা বুঝতে পারি কিনা। 4, তাহলে এটা হচ্ছে Fe 3 4 12 4, এখানে হচ্ছে আয়রন CN6, এইটা সাথে হচ্ছে 3। এই যে দেখো এই জায়গাটাতে একটু কনফিউশন লাগতে পারে তোমাদের। এখানে আমি একটাতে লিখছি 4 আর একটাতে লিখছি 3। একটাতে লিখছি কত, এই যে আয়রন দিছি এখানে আমি 4টা, কত 4টা, আর এখানে এটাতে কত দিছি 3 দিছি। আচ্ছা একটু সিম্পলি চিন্তা করে দেখো, এই যে এখানে পটাশিয়াম 4, পটাশিয়াম 4 মানে কত, পটাশিয়াম 4 মানে হচ্ছে এখানে +4, তাই না? পটাশিয়াম 4 মানে কত, পটাশিয়াম 4 মানে হচ্ছে +4, পটাশিয়াম 4 মানে হচ্ছে +4, এই যে এটা, তাই না? আর তাহলে পটাশিয়ামের যদি +4 হয়, বাকি যে পুরোটা আছে সেটার কি, সেটা হচ্ছে -4, তাই না? -4। এখন তাহলে খেয়াল করে দেখো, এখন এই যে পটাশিয়াম 4টা, সেই জায়গায় আমি এখন কি দিতেছি, আয়রন 3+ দিতেছি। সেই জায়গায় আমি কি দিতেছি, আয়রন 3+ দিতেছি, তাই না? এই যে এটা পটাশিয়ামের যে 4টা, সেখানে আমি এবার বসাইতেছি কারে, সেখানে এবার আমি বসাইতেছি হচ্ছে আয়রন 3+ এর। এই পটাশিয়ামের জায়গায় আমি কি দিতেছি, আয়রন 3+ দিতেছি। এই যে এটা দিতেছি না, আয়রন 3+ দিতেছি। আর ওখানে কত আছে, 4 আছে। তাহলে আমি এক পাশে আছে 4, আরেক পাশে আছে 3, এটাকে সমতা করব কিভাবে? আমি সমতা করার জন্য ছোটবেলায় শিখছি না যে 1 নংকে আমরা গুণ দিব 4 দিয়ে, আর পরে যেটা আছে অর্থাৎ যে আয়রন CN6, এটা কত, এটা হচ্ছে 4, তাহলে এটারে গুণ দিব কত দিয়ে, এটারে গুণ দিব হচ্ছে এই যে এটা আয়রন FeCN6, এটা কত, এটা হচ্ছে 4-, ঠিক আছে 4-। তাহলে এটারে গুণ দিব কত দিয়ে, এটারে গুণ দিব হচ্ছে 3 দিয়ে, এইটা হয়ে যাবে। তাহলে আমার এখানে কত, পজিটিভ হচ্ছে 3 4 12, এখানে নেগেটিভ কত, নেগেটিভও 3 4 12, তাহলে আমার সমান হয়ে গেল। তো এই জিনিসটা অনেকে বুঝতে একটু প্যারা খাও, একদম সিম্পল ভাষায় আমি বললাম যে এখানে আমাদের পটাশিয়াম 4টা মানে +4, আবার এখানে আয়রন হেক্সাসায়ানো এই যে যৌগমূলকটা, এইটার যোজনী কত, জারণ মান কত, -4। এখন পটাশিয়াম +4 এর জায়গায় আমরা দিছি কত, +3 দিছি। তাহলে এক পাশে এবার হচ্ছে আমাদের +3, আরেক পাশে -4। এখন দুইটাকে সমতা করার জন্য কি করতে হবে, একটাকে আরেকটা সহগ দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে আছে +3, এর গুণ দিব আমরা 4 দিয়ে, এখানে আছে -4, এর গুণ দিব 3 দিয়ে। তাহলে এবার আমার 3 4 12 হচ্ছে প্লাস, আবার 3 4 12 হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে কাটাকাটি, ঠিক আছে? প্লাসে মাইনাসে কাটাকাটি। এবার আসি আমরা বাকি কথাবার্তায়, সেটা কি, সেটা হচ্ছে দেখতে কেমন, এই সেই ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এখন যে যৌগটা আমরা তৈরি করলাম, এই যৌগটা, এটার আমরা কি দিছি, আয়রন 3+ দিছি না? আয়রন 3+ মানে এটার নাম কি হবে, এটার নাম হবে ফেরিক, এটার নাম হবে ফেরিক ফেরোসায়ানেট, ফেরিক ফেরোসায়ানাইট, ফেরিক ফেরোসায়ানাইট, এইটা, এটার নাম হচ্ছে ফেরিক ফেরোসায়ানাইট। একটা তৈরি বুঝলাম আমরা। এখন এটা শনাক্ত করব কি দেখে, আগেরটা কি ছিল ভাইয়া, আয়রন 2+ ছিল হালকা নীল, আর এই যে এখানে আয়রন 3+, এটা হচ্ছে আমার গাঢ় নীল। এটা কেমন, এটা হচ্ছে গাঢ় নীল, গাঢ় নীল, গাঢ় নীল। তো যখন গাঢ় নীল কালার হবে তখন আমরা শিওর হয়ে যাব সেখানে কে ছিল, সেখানে আমাদের এই যে আয়রন 3+ ছিল। কে ছিল, আয়রন 3+ ছিল। এখন আমাদের আর একটা বাকি আছে, সেই একটা হচ্ছে জিঙ্ক 2+। এখন জিঙ্ক 2+ এর মধ্যে আমি কি দিব, সেম জিনিসটাই দিব। কপার আছে, পটাশিয়াম হচ্ছে কত, +4, জিঙ্ক হচ্ছে +2, তাহলে জিঙ্ক কয়টা দেওয়া লাগবে, 2টা দেওয়া লাগবে। তো আমরা জাস্ট এখানে যৌগটা লিখে দেই, 2টা জিঙ্ক দেওয়া লাগবে, অর্থাৎ জিঙ্ক 2টা হবে, সাথে আয়রন হেক্সাসায়ানো, এই যে এটার কালার কি, এটার কালার হচ্ছে সাদা অধক্ষেপ, এটা হচ্ছে সাদা অধক্ষেপ। বাকিগুলা কি ছিল,
একটা লালচে, একটা হালকা, সবগুলো অদক্ষেপ কিন্তু, হ্যাঁ অদক্ষেপ। লাস্টেরটা হচ্ছে সাদা অদক্ষেপ। এখন এটার নাম কি? এটার নাম সেম, এটা পারা উচিত। এটার নাম কি? এটার নাম হচ্ছে এই যে জিঙ্ক ফেরোসায়ানাইড। ঠিক আছে, কপার ফেরোসায়ানাইড, ফেরাস ফেরোসায়ানাইড, ফেরিক ফেরোসায়ানাইড, আর লাস্টেরটার নাম কি হবে? এটার নাম হচ্ছে জিঙ্ক ফেরোসায়ানাইড। জিঙ্ক, বাকিটা তোমরা জানো, ফেরোসায়ানাইড, জিঙ্ক ফেরোসায়ানাইড। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার কি বলে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, সরি হ্যাঁ, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যে 4টা আয়নকে আমরা শনাক্ত করতে পারি তার বিক্রিয়া। ঠিক আছে, শুরুতে কারটা দেখছি? শুরুতে আমরা দেখছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দেখছি আমরা 6টা বিক্রিয়া, পটাশিয়াম ফেরোসায়ানাইডের হচ্ছে আমার 4টা বিক্রিয়া, টোটাল 10টা আয়ন আমরা শনাক্ত করছি, বা ঘুরে ফিরে সেম আয়নই, বাট কি করতেছি আমরা? একাধিক রিঅ্যাকশন শিখতেছি, এক একটা দিয়ে এক একটা আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ আমরা শিখতেছি। ঠিক আছে, তাহলে যাই আমরা পরেরটাতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেই শনাক্তকরণগুলো শিখলাম, এই শনাক্তকরণগুলোর এখন আমরা দেখব যে কোনটার কি কি শনাক্তকরণ আছে, এখন কোনটা কোনটা আমরা শিখছি, কোনটার কি কি শনাক্তকরণ আছে এবং আমরা কোনটার কি কি শনাক্তকরণ শিখছি। প্রথমেই দেখি কপারের জন্য আমরা কি শিখছি? কপারের জন্য শিখছি আমরা দুইটা কি কি? একটা হচ্ছে আমাদের কপার আমরা কি কি দিয়ে শিখছিলাম? কপার আমরা শিখছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো সবার ক্ষেত্রে আছে, তাই না? শিখছি। তারপরে 2 নম্বরে কপার আমরা শিখছি কি দিয়ে? 2 নম্বরে কপার আমরা শিখছি হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, আয়রন CN6, তাই না? এই দুইটাই আমাদের কি? দুইটাই আমাদের হয়ে গেছে, দুইটাই ডান। তার মানে কপার শেষ। এরপর আসি আমাদের অ্যালুমিনিয়াম আমরা কি দিয়ে শিখছি ভাইয়া? অ্যালুমিনিয়াম আমরা শিখছি প্রথমত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এরপর আমরা কি দিয়ে শিখছি? এরপর আমরা অ্যালুমিনিয়ামকে আর কিছু দিয়ে শিখছি? অ্যালুমিনিয়াম আমরা আর কিছু দিয়ে শিখি নাই, অ্যালুমিনিয়াম আমাদের একটাই শিখছি, আমরা একটাই শিখছি। সেই একটাই কি? সেই একটাই হচ্ছে আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর আর কিছু শিখি নাই এবং এর আর কিছু লাগবে না, এই একটাই ডান হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এটা গেল আমার কার? এটা গেল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের। এরপর আমরা যাব হচ্ছে কোথায়? এরপর যাব হচ্ছে আমরা জিঙ্ক 2+। তো জিঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমত কোনটা দিয়ে শিখছি? প্রথমত শিখছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা। তারপরে জিঙ্কে আমরা কোনটা শিখছি? তারপরে জিঙ্কে আমরা শিখছি হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা দিয়ে, তাই না? এখানে তো ছিল এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইডে এই যে লাস্টেরটা ছিল আমার জিঙ্ক 2+, তার মানে এইখানেও কিন্তু জিঙ্ক 2+ ছিল, ঠিক আছে? তাহলে জিঙ্ক 2+-এরও ডান, এটাও শেষ। ওকে, তাহলে দেখো প্রথমে মনে হইতেছে আমরা অনেক প্যারা নিতেছি, এই নিতেছি সেই নিতেছি, কিন্তু দেখো এখানে অলরেডি আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তাই না? এরপর আসি ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+-এর ক্ষেত্রে 1 নম্বর আমরা কোনটা শিখছি? আমরা শিখছি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই একটাই শিখছি, তাই না? এক্ষেত্রে কি আমরা এটা শিখছি? এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কি ছিল অ্যালুমিনিয়াম? ছিল না, কিন্তু অ্যালুমিনিয়ামের আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্যালসিয়ামের আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্যালসিয়ামে যদি আমরা দেখো এই ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়াম 2+-এর সাথে যদি আমরা অ্যামোনিয়াম অক্সালেট যোগ করি, কোন অক্সালেট? অ্যামোনিয়াম অক্সালেট, হ্যাঁ, NH4 2 C2O4, এই যে যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এইটার সাথে যদি আমরা ক্যালসিয়াম 2+-এ যদি অ্যামোনিয়াম অক্সালেট যোগ করলে আমাদের তৈরি হয় এই ক্যালসিয়াম CaC2O4।
ক্যালসিয়াম অক্সালেট এইটার সাদা অধক্ষেপ। কার? ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ। ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ। ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ। তাহলে আমরা কি দিয়ে এটা পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, তাই না? অ্যামোনিয়াম অক্সালেট পাইছি কি? পাইছি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এটার নাম কি? এর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট এইটা। হ্যাঁ, কি যোগ করার ফলে পাইছি? অ্যামোনিয়াম অক্সালেট যোগ করার ফলে পাইছি, তাই না? এটা একটু আমি লিখি উপরে, জায়গা কম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে? তাহলে আমরা ক্যালসিয়ামের সাথে যদি অ্যামোনিয়াম অক্সালেট যোগ করি, আমাদের কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম অক্সালেট কি? এই ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে একটা সাদা অধক্ষেপ। এই ক্যালসিয়াম অক্সালেট কি? ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে একটা সাদা অধক্ষেপ। সাদা অধক্ষেপ। এখন সাদা অধক্ষেপ দুনিয়ায় শেষ নাই, তাই না? সাদা অধক্ষেপের শেষ নাই। এখন আমরা কেমনে কেমনে শিওর হব যে এইটা আমার ক্যালসিয়াম অক্সালেটেরই সাদা অধক্ষেপ? কেমনে শিওর হবো? আর এত সাদা অধক্ষেপের কোনো শেষ নাই। তো আমরা কি করব এখানে? আমরা এখানে যেটা করব, আরেকটা ক্রস চেক করব আমরা। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই ক্যালসিয়াম অক্সালেটকে নিয়ে CaC2O4 ক্যালসিয়াম অক্সালেটকে নিয়ে আমরা হচ্ছে দুইটা রিয়েজেন্ট দিব। দুইটা রিয়েজেন্ট দিব। কি কি? একটা দিব হচ্ছে আমরা CH3COOH, মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আরেকটা দিব হচ্ছে আমরা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর মধ্যে যে ওস্তাদ কে? ক্যালসিয়াম অক্সালেট। ওস্তাদ অ্যাসিটিক অ্যাসিডে দ্রবণীয় হয় না, দ্রবীভূত হয় না, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওস্তাদ দ্রবণীয়, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সে দ্রবীভূত হয়। যখন এই বিলকি জিলকিটা আমরা দেখব, তখন শিওর হয়ে যাব যে না, আসলে এখানে কি ছিল? আসলে এখানে ক্যালসিয়াম 2+ ছিল। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম 2+ এর জন্য আমরা কি করব? ক্যালসিয়াম 2+ এর একটা লবণের সাথে, এই আয়নটার সাথে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করব। অ্যামোনিয়াম আয়নটাকে সে একটা লাথি দিয়ে সরাই দিবে, সরাই দিয়ে তৈরি করবে কি? ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে একটা সাদা অধক্ষেপ, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এটাকে আবার আমরা ক্রস চেক করব যে এই সাদা অধক্ষেপটা ক্যালসিয়ামেরই কিনা। সেটার জন্য আমরা কি করব? এইখানে অ্যাসিটিক অ্যাসিডের একটা দ্রবণ নিব এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রবণ নিব। তো দুইটাতেই আমার এই ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ যোগ করব। যোগ করে দেখব যে অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেখানে সে দ্রবীভূত হবে না, কিন্তু হাইড্রোক্লোরিকের যে দ্রবণ, সেখানে সে দ্রবীভূত হয়ে যাবে। যখন সে দ্রবীভূত হয়ে যাবে বা ওইটাতে দ্রবীভূত হবে না, তখন আমরা শিওর হয়ে যাবে এটাকে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে? এখন ক্যালসিয়াম অক্সালেটে যে CaC2O4 এইভাবে কেন লিখলাম, এটা নিয়ে কিন্তু একটা বিশাল মারামারি আছে, একটা বিশাল সংঘাত আছে, বিশাল বিতর্ক আছে। তো এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার করি যে এখানে আসলে কাহিনীটা কি। দেখ, এখানে কাহিনীটা হচ্ছে এই ক্যালসিয়াম অক্সালেট, এই ওস্তাদ ধর এটা আমরা এমনি লিখতে পারি অক্সালেট, তাই না? অক্সালেট মানে হচ্ছে COO-, এইখানে COO-, হ্যাঁ, এটা। আর এই জায়গায় হচ্ছে আমার ক্যালসিয়াম 2+, এই যে এটা, ঠিক আছে? এইটা। তো এইখানে ধর বেসিক্যালি এরকম এইভাবে এইভাবে আমরা চাইলে দিতে পারি, ফোটা ফোটা চাইলে দিতে পারি, আবার না দিলেও চলে। এইটা, এইটা একটা। আরেকটা হইতে পারে কেমন? আরেকটা হইতে পারে ডিরেক্ট বন্ধন দিয়ে যদি আমরা দেখাই, এই যে এরকম COO, আচ্ছা একটু সবুজ কালি দেই, COO, এইখানে COO, আর এইখানে হচ্ছে ক্যালসিয়াম। এইখান থেকে যদি আমরা ডিরেক্ট বন্ধন দিয়ে দেখাই, তাহলে এই ক্যালসিয়াম অক্সালেটের গঠনটা এই দুই রকম হইতে পারে, এই দুই রকম হইতে পারে, ঠিক আছে? এইটা একটা, এটা একটা। তো এইখানে কিন্তু কোনো, মানে এখানে হচ্ছে যে ক্যালসিয়াম 2+, আর এটা ডিরেক্ট আয়নিক, মানে এটা ক্যাটায়ন অ্যানায়ন আকর্ষণ দেখানো হয়েছে, আর এখানে একদম ডিরেক্ট বন্ডিং দেখানো হয়েছে। তো প্রথম যেটা এইটা বলছে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হাজারি স্যার।
হাজারি স্যার। কে বলছে? শ্রদ্ধেয় হাজারি স্যার। ঠিক আছে, এরপরে আমাদের যেটা ওই যে ওইটা, এটা বলছে আমাদের শ্রদ্ধেয় গুহু স্যার। গুহু স্যার। তাহলে একটা বলছে আমাদের শ্রদ্ধেয় হাজারি স্যার, একটা বলছে আমাদের শ্রদ্ধেয় গুহু স্যার। আমরা কার পক্ষে যাব বলো বাচ্চারা? আমরা কার পক্ষে যাব? আমরা কোন স্ট্রাকচার লিখবো পরীক্ষার খাতায়? যেহেতু আমরা দুজনকেই ভালোবাসি, আমরা কারো পক্ষেও যাব না, কারো বিপক্ষেও যাব না, আমরা নিউট্রাল থাকবো। ঠিক আছে, নিউট্রাল থেকে আমরা কি লিখবো? আমরা লিখবো ক্যালসিয়াম C2O4। ঠিক আছে, CaC2O4। আমাদের এই স্ট্রাকচার লেখার দরকারই নাই। সো বইয়ে দেখবা যে স্ট্রাকচার লেখা আছে, দরকার নেই। তুমি রিয়াকশন লিখবা ভাইয়া যেমনি লিখছি CaC2O4। তাহলে তুমি লিখলা এটা, যারা হাজারি স্যারের ফ্যান তারা এটা লিখলে কেটে দিবে, যারা গুহু স্যারের ফ্যান তারা এটা লিখলে কেটে দিবে। আমরা দুই পক্ষকে খুশি করে দিব কিভাবে? এই যে CaC2O4 নেবার পারলে কেটে দেখা, কাটার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে গেল আমাদের এই ক্যাটায়ন শনাক্তকরণের কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, আর ক্যালসিয়াম 2+। হ্যাঁ, এগুলা মোটামুটি কমপ্লিট, এগুলার আর কিছু নাই, একদম কমপ্লিট হয়ে গেছে। যে কপার 2+ কোনটা দিয়ে করতে পারি, অ্যালুমিনিয়াম 3+ কোনটা দিয়ে করতে পারি, জিঙ্ক 2+ কি দিয়ে করতে পারি, এবং আমাদের ক্যালসিয়াম 2+ কি দিয়ে করতে পারি। আমরা একটু সামনে আগাই। সামনে এইবার হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস। এবার কি? সোডিয়াম প্লাস। তো এই সোডিয়াম প্লাস আয়নের জন্য আমরা কি ব্যবহার করব ভাইয়া? আমরা এখানে ব্যবহার করব হচ্ছে, ধর সোডিয়াম ক্লোরাইড লবণ নিলাম, আর এটার সাথে এই যে যৌগটা, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এই যে যৌগটা। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা কে? এটা হচ্ছে এই যে যৌগটা, এই যৌগটা। ঠিক আছে, এটা। তো আমরা যখন এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিব, তখন আমাদের এরকম একটা যৌগ তৈরি হবে। এরকম, এই যে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে আমাদের তৈরি হবে K2 এর জায়গায় জাস্ট Na2 চলে আসবে, Na2H2 Sb2O7। ঠিক আছে, এবং এই যে যৌগটা, এইটার কালারটা হচ্ছে এটা সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ। এবং এটার নাম কি? এটার নাম পাইরো অ্যান্টিমোনেট। যেটা আছে এটাই থাকবে, শুধু পটাশিয়ামের জায়গায় কি হয়ে যাবে? সোডিয়াম। তাহলে এটার যার নাম কি হবে? নাম হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটার নাম কি হবে? পটাশিয়ামের জায়গায় শুধু এটা চলে আসবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কোন অ্যান্টিমোনেট? সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে, সাদা অধক্ষেপ হয়ে গেছে। আর এটার সাথে এটার সাথে কি উৎপন্ন হইতো? এই যে দুইটা পটাশিয়াম আয়ন উৎপন্ন হইতো, যে দুইটা পটাশিয়াম আয়নকে সোডিয়াম বাদ করে দিছে, আউট করে দিছে। ঠিক আছে, ওরে লাথি দিয়ে তাড়াই দিছে, ও পাশে দ্রবণে আয়ন হিসেবে থাকতো। সিম্পল, শেষ। খুবই সহজ বিক্রিয়া। সোডিয়াম ক্লোরাইড লবণ নিলা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিলা, সাদা অধক্ষেপ পড়লো, তার মানে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হইলো। শেষ, খেলা শেষ। এরপরে আসো অ্যামোনিয়াম আয়ন। এইটা একদম খুবই ফেমাস জিনিস, যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। এই প্রশ্নটা মানে 1 কোটি বার আসছে, যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে কোন দ্রবণ লাগে? হচ্ছে নেসলার দ্রবণ। কোন দ্রবণ? নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণ জিনিসটা কি? নেসলার দ্রবণ জিনিসটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। কি বলছি? ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। আচ্ছা দেখো ভাইয়া, ক্ষারীয় মানে কি? ক্ষারীয় মানে হচ্ছে এখানে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা কি আছে? অথবা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক আছে, এবং এর সাথে আমার কি? টেট্রা আয়োডো মার্কিউরেট কি? পটাশিয়ামের টেট্রা আয়োডো মার্কিউরেট।
টেট্রা আয়োডো মার্কিউরেট। এই যে যৌগটা, এই যৌগটাই হচ্ছে আমার কি, এই যৌগটা হচ্ছে আমার নেসলার দ্রবণ। এই যে মিক্সচারটা, এটা বেসিক্যালি একটা যৌগ না, এটা একটা মিক্সচার। এটা একটা কি মিশ্রণ, যেখানে একটা ক্ষার থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা, সাথে থাকবে আমার পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। কি থাকবে? পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। তো তাই যদি হয়, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই প্রথমেই অ্যামোনিয়াম আয়ন থাকবে। হ্যাঁ, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড হইতে পারে, যে কোনো একটা লবণ বা দ্রবণ যেখানে অ্যামোনিয়াম আয়ন আছে। তো সেই অ্যামোনিয়াম আয়নের মধ্যে আমরা কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে কি তৈরি হয় দেখো, এখানে এই সোডিয়াম আয়ন তৈরি হবে, সোডিয়াম আয়ন তৈরি হবে, সাথে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া, এবং এর সাথে কি তৈরি হবে? এর সাথে তৈরি হবে হচ্ছে পানি। ঠিক আছে, ধরো এই তিনটা জিনিস তৈরি হলো। তো এই যে এখানে মেইনলি বিক্রিয়াটা করবে কে? মেইনলি বিক্রিয়াটা করবে হচ্ছে অ্যামোনিয়া। কে মেইনলি বিক্রিয়াটা করবে? হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটাই, এই যে দ্রবণটা, এইখানে যখন আমরা এটা দিব K2SgI4, এই K2SgI4 অর্থাৎ আমরা যখন পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দিব, দিলে যখন ক্ষার সহ দিব, তো প্রথমে ক্ষার কি করে? ক্ষার অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই উৎপন্ন অ্যামোনিয়াটা আবার বিক্রিয়া করে কার সাথে? উৎপন্ন অ্যামোনিয়াটা বিক্রিয়া করে আমার পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে। ঠিক আছে, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে। তো করলে এইখানে এমন একটা যৌগ তৈরি হয় যে পটাশিয়াম দুইটা আছে, এই দুইটাকে রিপ্লেস করবে হচ্ছে আমার NH2। এটা আমার 2 অণু লাগবে, তাহলে Sg2I4 আছে, তাই না? এখানে হবে I3, Sg4I3, NH2 এইটার বর্ণ হচ্ছে লালচে বাদামি। এটা বর্ণ কি? এই যে যৌগটা NH2Sg2I3, এটার বর্ণ হচ্ছে লালচে বাদামি। কি? লালচে বাদামি। আর সাথে কি উৎপন্ন হইতে পারে? সাথে যেহেতু অ্যামোনিয়া আছে, এখানে এক্সট্রা একটা আয়োডিন আছে, অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি হইতে পারে, তাই না? তারপর পটাশিয়াম আছে, পটাশিয়াম আয়োডাইড তৈরি হইতে পারে। হ্যাঁ, এরকম কিছু বাই প্রোডাক্ট তৈরি হইতে পারে। সেটা চাইলে তুমি বাই প্রোডাক্ট, ভাই কি বলছি যে বাই প্রোডাক্ট চাইলে তুমি ইগনোর করতে পারো, বাই প্রোডাক্ট চাইলে তুমি ইগনোর করতে পারো। আর যদি তোমার মনে থাকে তাহলে তুমি অবশ্যই লিখে দিয়ে আসবা। বাট এটা এত ইম্পর্টেন্ট না যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এখন এই যৌগটার নাম কি? কি কালার? কি এটা কালার হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি। একটু টাইম লাগবে, 6:30 টাকা শেষ হবে। যদি কোনটা? এটা না না না, ওইটাতে দাও, ওটা দাও, একটু বেশি লাগতে পারে। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে লালচে বাদামি। তো এই যে যৌগটা তৈরি হলো NH2Sg2I3, লালচে বাদামি, এই লালচে বাদামি দেখে আমরা শিওর হয়ে যাব যে এইখানে আমার অ্যামোনিয়াম আয়ন ছিল। কি আয়ন ছিল? অ্যামোনিয়াম আয়ন ছিল। তো এটার একটা স্পেশাল নাম আছে, এটা একটা স্পেশাল নাম আছে। এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, বাট এটার আরেকটা স্পেশাল নাম আছে। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এই যৌগটার একটা স্পেশাল নাম আছে। একটা তো হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। তুমি পরীক্ষার খাতায় এই যৌগটার নিচে কিন্তু তুমি এইটাই লিখবা যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। আরেকটা ইনফরমেশন বা হচ্ছে তুমি এই আরেকটা লাইন জেনে রাখতে পারো, চাইলে লিখতে পারো যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এটাকে বলা হয় আয়োডাইড অফ মিলনস বেজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আয়োডাইড অফ মিলনস বেজ। আয়োডাইড অফ মিলনস বেজ, আয়োডাইড অফ মিলনস বেজ।
এইটা, ঠিক আছে, আয়োডাইড অফ মিলনস বেস, এইটাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমার, এটা কেন লিখলাম, এটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে আয়োডাইড অফ মিলনস বেস কোনটা। তো এই যৌগটা দিতে পারে, এই যৌগটা দিতে পারে, এখান থেকে কোনো যৌগ দিয়ে দিতে পারে। তো এটা জানা থাকলে আমাদের এমসিকিউর জন্য একটা সাপোর্ট পাবো আমরা, যদি এমসিকিউতে আসে আর কি, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি সোডিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস। এগুলো এখন যেগুলা করতেছি এগুলো কিন্তু একবারে শেষ। যেমন এখানে যেটা করলাম যে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলা যেগুলো পড়া হয়ে গেছে মানে শেষ, এগুলা নিয়ে আর আলোচনা হবে না, সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যাব হচ্ছে, এইটাও শেষ, এরপর আমরা যাব হচ্ছে আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস। আচ্ছা, এই আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস এর কি কি আমরা করছি দেখো তো। আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস এর কি কি করছি আমরা? একটা করছি, একটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছি, করছি না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা একটা করছি। তারপরে আবার এই যে, আর এখানে K4 লিখে নাই, K4 আমি এই পাশে লিখে দিচ্ছি, K4, এটা দিয়েও কিন্তু আমরা করছি, পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়েও কিন্তু আমরা করছি। তাহলে আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস 1 নাম্বার 2 নাম্বার গেছে, এরপরে আমরা করব হচ্ছে 3 নাম্বার, এরপর আমরা করব হচ্ছে 4 নাম্বার। টোটাল 4টা প্রসেসে আমরা শিখবো আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস। এর মধ্যে পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় যেটা আসে সেটাই আমরা পরীক্ষায় অ্যান্সার করব। কিন্তু আমরা শিখবো কয়টা এখানে? আমরা শিখবো হচ্ছে 4টা, আমরা শিখবো হচ্ছে 4টা, ঠিক আছে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শিখা শেষ, পটাশিয়াম ফেরোসায়ানেট শিখা শেষ, এবার হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানেট। কি? পটাশিয়াম ফেরিসায়ানেট। এবার দেখ K3 না, 3 মানে কি? 3 মানে হচ্ছে ফেরি, তার মানে এই যে যৌগটা এটার নাম হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম ফেরিসায়ানাইট, ফেরিসায়ানাইট। এইবার তাহলে আমরা কি দিয়ে করব? আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইট দিয়ে করব, পটাশিয়াম ফেরিসায়ানাইট দিয়ে করব, ফেরিসায়ানাইট। ওকে, তাহলে প্রথমটা আসি। প্রথমে হচ্ছে আয়রন 2 প্লাস যদি আমরা দেই এইখানে, তাহলে ওই যে আগেরটার মতো 3 দিয়ে 2 দিয়ে গুণ দিয়ে এরকম করতে পারি, অথবা সিম্পলি আমরা এই যৌগটাকে এভাবে রেখে দিতে পারি। দেখো এখানে কত 4 না, সরি 3 না, আর এখানে কত 2, তাহলে আমরা একটা পটাশিয়াম রেখে দিব আর একটা আয়রন লিখবে, যে আয়রন পটাশিয়াম, পটাশিয়ামটা আগে লিখি, পটাশিয়াম, তারপরে আয়রন, তারপরে হচ্ছে আয়রন CN6, এই জিনিসটা। এটা আমরা কিভাবে লিখলাম? সিম্পল, এখানে পটাশিয়াম আছে কয়টা? 3টা, মানে +3। তো একটা +2 আয়রন আসছে, +2 এসে যদি 2টা পটাশিয়ামকে ছেড়ে দেয়, মানে সরায় দেয়, বাকি থাকে কয়টা পটাশিয়াম? একটা পটাশিয়াম। তাহলে এই জিনিসটাই হচ্ছে লিখছি, যে আয়রন যেহেতু লিখছি, এখানে আমরা পটাশিয়াম রাখতে পারবো কয়টা? পটাশিয়াম রাখতে পারবো হচ্ছে একটা। পটাশিয়াম রাখতে পারবো কয়টা? তাহলে এই যৌগটার নাম কি? এর নাম হচ্ছে পটাশিয়াম, এখানে আয়রন কি 2 প্লাস, তার মানে ফেরাস ফেরিসায়ানাইট। দেখ যৌগটা 3 ধাপে নাম হবে, এই যৌগটা কিন্তু বিশাল একটা নাম। কি নাম? বিশাল একটা নাম। প্রথমে কি আছে? পটাশিয়াম আছে, তারপরে আছে আয়রন, এই আয়রন কি? আয়রন 2 প্লাস, 2 প্লাস মানে কি? ফেরাস। আর বাকি যে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে যে ফেরিসায়ানাইট, ফেরিসায়ানাইট। তাহলে এই যৌগের নাম হবে একটা বিশাল নাম, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে, প্রথমে পটাশিয়াম আছে, পটাশিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে আয়রন, আয়রন কি আছে? আয়রন 2 আছে, আয়রন 2 হচ্ছে ফেরাস, আয়রন 3 হচ্ছে কি? ফেরিক। তাহলে আমরা পটাশিয়াম, তারপর কি? ফেরাস, ফেরাস। তারপরে কি আছে? এটুকের নাম কি? এটুকের নাম হচ্ছে এই যে ফেরিসায়ানাইট। তাহলে ফেরিসায়ানাইট। এখন বাচ্চারা দেখ, এই জিনিসটা যদি তোরা মুখস্থ করস তাহলে জীবনে এই জিনিসটা মাথায় ঢুকবে না, যে এটার নাম পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইট কেন। আমার কথা হচ্ছে মুখস্থ করবি কেন, যেটা তুই নিজের চোখে দেখতে পারতেছিস, তাই না? যেখানে কেন আমার একটা পটাশিয়াম রয়ে গেল সেটা আমি ব্যাখ্যা করলাম, যে আমরা রেখে দিলাম, সিম্পলি লিখলাম ইকুয়েশনটা। নাম কি হবে? প্রথমে দেখতে পাচ্ছি কি? পটাশিয়াম, এরপর দেখতে পাচ্ছি আয়রন, আয়রন ফেরাসও হয় ফেরিকও হয়। কোথা থেকে আসছে? 2 প্লাস থেকে আসছে, তাহলে ফেরাস। এরপরে এই যে এই জায়গাটা FeCN6, এটা ফেরোসায়ানাইডও হয় ফেরিসায়ানাইডও হয়। কোথা থেকে আসছে? আসছে ফেরিসায়ানাইট থেকে, তাহলে ফেরিসায়ানাইট। শেষ, সিম্পল, ঠিক আছে।
সিম্পল। এখন এটার কালারটা জানতে হবে যে কোন কালারের এটা। এটা হচ্ছে গাঢ় নীল বর্ণ। এটা কি? এটা হচ্ছে গাঢ় নীল। আর এই গাঢ় নীল বর্ণ হইলে আমরা শিওর হয়ে যাব যে এখানে কে আছে। এখানে হচ্ছে আমার আয়রন 2+ আছে। এটা হচ্ছে গাঢ় নীল। ওকে, গাঢ় হয়ে গেল, একটা শেষ। এরপরে আসি আমরা কি দিয়ে, আয়রন 3+ দিয়ে। তো আয়রন 3+ এর এইবার আমার মনে হয় না যে লেখার দরকার আছে, মনে হয় না, এটা তোরা নিজেরাই পারবি যে এখানে কি উৎপন্ন হবে, K3 আছে আর এখানে Fe3 আছে, তাহলে একটা Fe লিখলেই এই একটা আয়রন 3+ 3টা পটাশিয়ামকে লাথি দিয়ে উড়াইয়া দিবে। ঠিক আছে, থাপ্পড় দিয়ে সরাই দিবে যে ভাগ, তোর 3+, আমারও 3+, এখন আমি বসবো, বেরো। তোরে বের করে দিবে, বের করে দিলে এখানে একটা বাদামি পদক্ষেপ পড়ে। এখানে কি পদক্ষেপ পড়বে? বাদামি পদক্ষেপ, বাদামি পদক্ষেপ। আর এই বাদামি পদক্ষেপ পড়লে আমরা শিওর হয়ে যাবো এখানে কে ছিল, এখানে হচ্ছে আমাদের আয়রন 3+ ছিল। এখন এইটার নাম কি হবে? এখন এই যে আয়রনটা, এটা কি 3+ না? তাহলে এই আয়রনটাকে আমরা কি বলবো? ফেরিক। আর বাকিটুকুর নাম কি? ফেরিসায়ানাইট। তাহলে এটার নাম হবে ফেরিক ফেরিসায়ানাইট। এটার নাম কি হবে? এর নাম হবে ফেরিক ফেরিক ফেরিসায়ানাইট। ফেরিক ফেরিসায়ানাইট, ফেরিক ফেরিসায়ানাইট। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 3 নাম্বার প্রসেস, যেটা দিয়ে আমরা কি করব, যেটা দিয়ে হচ্ছে আমরা যে পটাশিয়াম ফেরিসায়ানাইট দিয়ে যেটা আমরা করব, হ্যাঁ, যেটা করেছি আর কি। এবার 4 নাম্বার হচ্ছে আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানাইট দিয়ে করব। তো এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইট এটা এইভাবে লিখে, এই যে NH4 NH4CNS এভাবেও থাকে। তো এক এক বইয়ে বা কখনো কখনো এরকমও থাকতে পারে, কখনো ওই রকমও থাকতে পারে, দুইটাই থাকতে পারে, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা থাকলো যা, এটা থাকলো CNS থাকলো তা। ওকে ওকে, এরপর আসি প্রথমটা কি দিব আমরা, আয়রন 2+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিব। আয়রন 2+ এর মধ্যে আমরা কি দিব? অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিব। দিলে কি উৎপন্ন হয়? এই যে আয়রন FeCNS বা SCN, যে কোনো একটা হইলেই হয়েছে। এটা দুইটা আয়রন 2+ যেহেতু, এই থায়োসায়ানাইড, হ্যাঁ, এই যে এটা SCN, এটা কি মাইনাস না? SCN মাইনাস বা CNS মাইনাস, এটা কি মাইনাস। তো মাইনাস মানে কয়টা? আয়রন 2+ এর জন্য কয়টা লাগবে? দুইটা লাগবে, দুইটা। এই যে জিনিসটা, এটা হচ্ছে বর্ণহীন বা হালকা লাল বর্ণ। এটা বর্ণ কি? এটা হচ্ছে হয় বর্ণহীন, এটা বর্ণহীন, বর্ণহীন বা হালকা লাল। এক এক বইয়ে এক এক রকম লিখে। হালকা লালচে মানে কিছুটা, অত বেশি না, অত বেশি না। তো যখন এইরকম কিছু তৈরি হবে, তখন আমরা শিওর হয়ে যাব সেখানে কে আছে, সেখানে হচ্ছে আমাদের আয়রন 2+ আছে। সেখানে কে আছে? সেখানে হচ্ছে আমাদের আয়রন 2+ আছে। আর এরপরে যেটা হবে, এরপরে যদি আমরা আয়রন 3+ এর মধ্যে দেই, কোথায় দিব? এই যে আয়রন 3+, এই আয়রন 3+ এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট দেই, তখন আমাদের তৈরি হয় যে এটা আয়রন SCN3। CNS SCN নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, হ্যাঁ, যে কোনোটা লিখলেই হবে। এইটার কালার কি? এটার কালার হচ্ছে রক্তের মতো লাল। এটার কালার হচ্ছে রক্তের মতো লাল, রক্তের মতো লাল। এটা হচ্ছে রক্ত লাল। এটার কালার হচ্ছে, আমি একটু এখানে লিখি, এটার কালার হচ্ছে রক্ত লাল। কিভাবে বুঝবো? এই যে রক্ত লাল কালার দিয়ে লিখছি, এভাবেই বুঝবো যে এটা রক্ত লাল। ঠিক আছে, এখন এই রক্ত লাল হওয়ার জন্য কি এই যৌগটাই দায়ী? রক্ত লাল হওয়ার জন্য কি এই যৌগটাই দায়ী? এই যৌগটা না, এই যৌগটাই শুধু না, আরো যৌগ আছে। এইখানে কয়েকটা যৌগ তৈরি হয়, তার মধ্যে সব থেকে বেশি যেটা তৈরি হয়, মানে যেটা মেইনলি দায়ী, সেটা হচ্ছে পেন্টা অ্যাকোয়া আয়রন থায়োসায়ানেট। এটা হচ্ছে এই যে এটা পেন্টা
aqua SCN2+। এই যে আয়নটা, এই আয়নটার জন্য বেসিক্যালি বেশিরভাগ রক্তের ন্যায় লাল হয়ে যায়। নামটির নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেট। আয়রন কত? আয়রন এখানে 3+, তাই না? 3+। এখন এখানে আরো 2-3টা যৌগ হয়, ওইগুলা মেজর না। মেজর বেসিক্যালি যে এই যৌগটার কারণে মেইনলি লাল হয়। তো আসতে পারে পরীক্ষায় এমসিকিউতে যে আমি আয়রন 3+ এর মধ্যে থায়োসায়ানাইড দিলে যে রক্ত লাল বর্ণটা হয় সেটার জন্য প্রধানত দায়ী কে? সেজন্য দায়ী হচ্ছে এই যে এই যৌগটা তৈরি হয় সেখানে। এটার নাম কি? নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেট আয়রন 3। আমি একটু নামটা লিখে দেই, তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে। এটার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া। কই লিখবো এটা? পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেট আয়রন 3। আয়রন 1 2 3 আয়রন 3। এই যেটা, এই যে যৌগটা, এই যৌগটার জন্য মেইনলি রক্তের মতো লাল হয়। ঠিক আছে? আয়রন 3 আয়ন এই যৌগটার জন্য মেইনলি রক্তের মতো লাল হয়। এই যৌগটার নাম একটু মাথায় রাখবা। হ্যাঁ, কিছু মাথায় রাখো আর না রাখো, এই যৌগটার নাম একটু মাথায় রাখবা। এর সাথে আরো দুই একটা যৌগ তৈরি হয়, ওইগুলো তো ম্যান্ডেটরি না, মানে ওইগুলো জানতেই হবে এমন কিছু না। জানলে ভালো, না জানলে আরো ভালো, কোনো সমস্যা নেই, প্যারা কমে গেল। ঠিক আছে? জানলে ভালো, না জানলে আরো ভালো, প্যারা কমে গেল। যেমন একটা তো অলরেডি এটা হয়, এটা একটা হয়, এর সাথে ধরো আরো একটা এক্সট্রা হয় এখানে। এই যে এরকম একটা যৌগ এখানে হয়, FeSCN4, এখানে হচ্ছে মাইনাস। এই যে এরকম একটা হয়, তাহলে এইটাও হয়, এইটাও হয়, ওইটাও হয়। আমি যদি নাম্বারিং করে দেই, এটা হচ্ছে আমার 1 নাম্বার যৌগ, এটা হচ্ছে আমার 2 নাম্বার যৌগ, আর এটা হচ্ছে আমার 3 নাম্বার যৌগ। এই তিনটাই কিন্তু তৈরি হয়। তবে এই তিনটার মধ্যে রক্তের ন্যাল মতো যেই লাল, গাঢ় লাল বর্ণটা, সেইটা তৈরিতে মেইনলি দায়ী হচ্ছে আমার এই যে এটা। ঠিক আছে? এটা তো এটা যেহেতু মেইনলি দায়ী, আমার এখানে কি হবে? এটার কারণেই হচ্ছে আমার মেইনলি এই কালারটা হয়। সুতরাং যদি এমসিকিউতে আসে, আমরা উত্তর কি দিব? উত্তর হচ্ছে যে পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেট আয়রন 3। পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেট আয়রন 3। ঠিক আছে? সো হোপফুলি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আমাদের হচ্ছে এই ক্যাটায়ন শনাক্তকরণের যে পার্ট ছিল সেই পার্ট আপাতত শেষ। আমরা চলে যাব এখন অ্যানায়ন শনাক্তকরণে। হ্যাঁ, কই যাব? অ্যানায়ন শনাক্তকরণে। তো যাই আমরা অ্যানায়ন শনাক্ত করে আসি। অ্যানায়নের মধ্যে আমরা কার কার কথা যেন বলছিলাম? অ্যানায়ন আমরা কারে কারে শনাক্ত করব? একদম প্রথম স্লাইডে আমরা বলে আসছিলাম না? অ্যানায়নের মধ্যে আমরা শনাক্ত করব হচ্ছে একই। অ্যানায়নের মধ্যে আমরা শনাক্ত করব হচ্ছে ক্লোরাইড, সালফেট, কার্বনেট, এই তিনটাকে। হ্যাঁ, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, এই তিনটাকে শনাক্ত করব। বোর্ড হ্যাং হয়ে গেছে। আচ্ছা, যে এই রিয়াকশন দেখার পর আমাদের বোর্ডও হ্যাং হয়ে গেছে। আমি জানি না তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে কিনা, তবে হোপফুলি হ্যাং হবে না, কারণ আমরা খুব বেশি কঠিনভাবে পড়িনি এবং যথেষ্ট শর্টকাট হইতে আমরা পড়ে আসছি। শুরুতেই এমনভাবে পড়ে আসছি যাতে পরবর্তীতে আমরা দেখলে মিলাইতে গেলে দেখবো যারে ম্যাক্সিমাম জিনিসটা আমাদের পড়া হয়েই গেছে। ঠিক আছে? তো যাই হোক, আপাতত বোর্ড গেছে, আমাদের কি হয় দেখি। আচ্ছা, তো আসি আমরা অ্যানায়ন শনাক্তকরণ। এই অ্যানায়ন শনাক্তকরণে আমরা প্রথম দেখব কি? প্রথম দেখব হচ্ছে আমাদের সিলভার নাইট্রেটের বিলকি ঝিলকি। সিলভার নাইট্রেটের বিলকি ঝিলকি, অর্থাৎ সিলভার নাইট্রেট দিয়ে আমরা দুইটা জিনিস শনাক্ত করতে পারবো। কি কি? একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, আর একটা হচ্ছে কার্বনেট আয়ন। একটাতে কি? একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, আর একটা হচ্ছে কার্বনেট আয়ন। তো প্রথমে আসি ক্লোরাইড আয়নে কি হয়। ক্লোরাইড আয়নে আমরা যদি এই ক্লোরাইড আয়ন কোন একটা যৌগ, হ্যাঁ, ক্লোরাইডের কোন একটা যৌগ, তার মধ্যে সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে আমাদের সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। কার? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। দুনিয়ায় সাদা অধক্ষেপের শেষ নাই। এটাই কি আমাদের সিলভার ক্লোরাইড কিনা সেইটার
শিওর হওয়ার জন্য এইখানে আবার আমরা দুইটা দ্রবণ ব্যবহার করব। একটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা কি দিব? এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিব, আরেকটা হচ্ছে আমরা দিব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমাদের এই যে যৌগটা সিলভার ক্লোরাইড, এটা দ্রবীভূত হবে না। এটা দ্রবীভূত হবে না মানে দ্রবণীয় না। তার মানে কি? তার মানে হচ্ছে অদ্রবণীয়। তার মানে অদ্রবণীয়। এই যে ক্রস চিহ্ন মানে কি? ক্রস চিহ্ন মানে হচ্ছে অদ্রবণীয়, এটা। ওকে। কিন্তু আমাদের এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা দেই, তখন এখানে তৈরি হয় এই যৌগটা ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হওয়ার মাধ্যমে এটা কি হয়? এটা দ্রবীভূত হয়। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওস্তাদ কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওস্তাদ হচ্ছে দ্রবণীয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওস্তাদ দ্রবণীয়। তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় যে ক্লোরাইড আয়ন শনাক্ত করতে, তাহলে ক্লোরাইড আয়ন শনাক্ত করতে আমরা কিভাবে করব? এর মধ্যে আমরা সিলভার নাইট্রেট দিব, দিলে সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়বে, যে অধক্ষেপের কালারটা হচ্ছে সাদা। এই অধক্ষেপটা কেমন? এই অধক্ষেপটা হচ্ছে সাদা। তো যখন সাদা অধক্ষেপ পড়বে তখন আমরা বলবো যে দুনিয়ায় তো সাদা অধক্ষেপের শেষ নাই, আমরা একটু রিচেক করি, হ্যাঁ, বা ক্রস চেক করি আর একটু, যে এ সিলভার ক্লোরাইডের কিনা। সেজন্য আমরা নাইট্রিক অ্যাসিড দিব, যে নাইট্রিক অ্যাসিড এটা দ্রবীভূত হবে না। আর আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দ্রবীভূত হয়ে যাবে। এবং কেন হয়? কারণ এখানে এই যৌগটা তৈরি হয়। এই যৌগটার নাম কি? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ঠিক আছে? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমরা দিব কোনটা? এরপরে নিব হচ্ছে আমরা কার্বনেট। এখানে সিলভার নাইট্রেট দিয়ে কয়টা টেস্ট করবো আমরা? দুইটা। তো কার্বনেটের মধ্যে, কোন একটা কার্বনেটের যৌগের মধ্যে, লবণের মধ্যে, দ্রবণের মধ্যে আমরা সিলভার নাইট্রেট যদি যোগ করি, তাহলে সিলভার কার্বনেট তৈরি হয়। কি তৈরি হয়? সিলভার কার্বনেট। কার্বনেটের যোজনী যেহেতু 2, তাহলে এখানে সিলভার দেওয়া লাগবে কয়টা? সিলভার দেওয়া লাগবে 2টা। এই যে এটা। এখন এই যে এটা পড়লো, এইখানে যে অধক্ষেপটা তৈরি হলো, সেটাকে আবার আমরা ক্রস ম্যাচিং করব ওইটার সাথে কম্প্যারিজন করার জন্য। কারণ সিলভার নাইট্রেট দিয়ে আমরা কি করি? আমরা ক্লোরাইড তৈরি করি, তাই না? ক্লোরাইড আইডেন্টিফিকেশন করি, শনাক্ত করি কিভাবে? সাদা অধক্ষেপ পড়ে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এটাও সত্যি যে এইখানে এই যে সিলভার কার্বনেটের যেই অধক্ষেপটা, এটাও সাদা। গ্যাঞ্জামটা লাগছে না? এখানেও সাদা, এখানেও সাদা। কোনটা সিলভার ক্লোরাইড আর কোনটা সিলভার কার্বনেটের? তো এই জন্য আমরা কি করবো? আমরা দুইটাকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিব। তো নাইট্রিক অ্যাসিডে এই সিলভার ক্লোরাইড অদ্রবণীয়, কিন্তু আমাদের সিলভার কার্বনেট যেটা, এই ওস্তাদ নাইট্রিক অ্যাসিডে দ্রবণীয়। অর্থাৎ এখানে যদি আমরা HNO3 দেই, নাইট্রিক অ্যাসিড দেই, তাহলে এই ওস্তাদ হচ্ছে দ্রবণীয়। কি? দ্রবণীয়। শেষ। দ্রবণীয়। এখন দ্রবণীয় হওয়ার জন্য সে কি তৈরি করে? দ্রবণীয় হওয়ার জন্য সে সিলভার নাইট্রেট তৈরি করতে পারে। সিলভারের সাথে কি আছে? নাইট্রেট তৈরি করতে পারে। তারপরে সে পানি তৈরি করতে পারে। হাইড্রোজেন কই? এই যে হাইড্রোজেন আছে, পানি তৈরি করতে পারে। কার্বনেট আছে, তার মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। তার মানে এখানে কি যৌগ হওয়ার পসিবিলিটি আছে? এখানে তোমার হচ্ছে সিলভার নাইট্রেট হইতে পারে, এখানে পানি হইতে পারে, এখানে কার্বন ডাই অক্সাইড হইতে পারে। যাই হোক না কেন, আমাদের মেইন লাইন কোনটা? আমাদের মেইন লাইন হচ্ছে ওই ওস্তাদ সিলভার কার্বনেট কি জানো নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়, এটাই ওর দোষ। এবং এই জন্যই আমরা তাকে কি করলাম? আমরা তাকে শনাক্ত করে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে এটা আমরা শনাক্ত করে ফেললাম। আর ওইখানে পার্থক্য কি ছিল? যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওইটা অদ্রবণীয়। আমার সিলভার ক্লোরাইড নাইট্রিক অ্যাসিডে দিলাম, কিছুই হইলো না, যেমনি দিছি এমনি আছে। আর এই সিলভার কার্বনেট নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিলাম, এটা নাই হয়ে গেছে। আমার অধক্ষেপটা কি হয়েছে? নাই হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট দিয়ে আমরা দুইটা ক্লোরাইড এবং কার্বনেট দুইটা শনাক্ত করতে পারি। এরপর আসি বেরিয়াম নাইট্রেটের বিলকি জিলকি। এই বেরিয়াম নাইট্রেট দিয়েও কিন্তু আমরা দুইটা শনাক্ত করতে পারি। কি? একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে কার্বনেট। বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা কোন দুইটা শনাক্ত করতে পারি? একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে কার্বনেট।
সালফেট আর হচ্ছে কার্বনেট, ঠিক আছে। ওকে, তো শুরুতে আসি সালফেটটা কিভাবে করে। বেরিয়াম নাইট্রেট দ্রবণে আমরা যদি সালফেট যোগ করি, তাহলে এখানে বেরিয়াম সালফেটের একটা সাদা পদক্ষেপ পড়ে। কার? বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেট দেখতে কেমন? দেখতে হচ্ছে সাদা সাদা পদক্ষেপ। এখন দুনিয়ায় সাদা পদক্ষেপের শেষ নাই, এজন্য আমরা কি কি যেন করি, কিছু কিছু ক্রস চেক করি। এই ক্রস চেকে মাথা নষ্ট, তাই না? এই ক্রস চেকের জন্য আমরা কি করব, এটাকে আমরা HCl এ নিব। কোথায় নিব? হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিব, HCl এ নিব, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে সে অদ্রবণীয় মানে দ্রবীভূত হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সে কি হবে না? দ্রবীভূত হবে না। যদি এই রকম হয় তখন আমরা বলবো যে এইখানে কে আছে? এখানে হচ্ছে আমাদের কি বলে এটাকে, বেরিয়াম সালফেট আছে। এখানে কে আছে? এখানে হচ্ছে আমাদের বেরিয়াম সালফেট আছে, বেরিয়াম সালফেট আছে। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু বুঝলে এখানে একটু ঝামেলা আছে, এই জায়গায় একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি বাচ্চারা খেয়াল করো। এই জায়গায় যদি কোনোভাবে এই টেস্ট করার সময় কোনোভাবে যদি এখানে লেড উপস্থিত থাকে, তাইলে বিরাট গ্যাঞ্জাম হয়ে যাবে। হ্যাঁ, কোনোভাবে যদি লেড উপস্থিত থাকে এটা করার সময় এই যখন আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে করব, তখন আমাদের এই লেড 2+ আয়ন অথবা লেড ক্লোরাইড এই ধরনের যৌগ থাকতে পারবে না। এই ধরনের যৌগ থাকতে পারবে না, কারণ এই লেড ক্লোরাইড দেখতেও কিন্তু সাদা। তাহলে লেড ক্লোরাইড আসবে কোথা থেকে? যদি আমরা বেরিয়াম নাইট্রেটের জায়গায় বেরিয়াম ক্লোরাইড ইউজ করি। এই সালফেট শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড নাইট্রেটের জায়গায় যদি আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করি, বেরিয়াম ক্লোরাইড এইটা দেই, তাহলে এই বেরিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হবে? লেড ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দিতে হবে কোনটা? বেরিয়াম নাইট্রেট, ঠিক আছে। তো এরকম একটা প্রশ্ন আসে যে সালফেট শনাক্তকরণে তোমার হচ্ছে এই বেরিয়াম নাইট্রেট না দিয়ে বেরিয়াম ক্লোরাইড দিলে কি হবে? তো যদি আমরা এই বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে এই যে লেড ক্লোরাইড এই শয়তানের বাচ্চা উৎপন্ন হয়। তো উৎপন্ন হইলে ঝামেলাটা কি? দেখ, ঝামেলা হচ্ছে আমরা যখন এই যে এটা ধর লেড 2+ আছে দ্রবণে, কোনোভাবে আছে, হ্যাঁ, কোনোভাবে উপস্থিত আছে, সেখানে যদি আমরা দেই হচ্ছে বেরিয়াম ক্লোরাইড দিলে আমাদের এখানে উৎপন্ন হবে লেড ক্লোরাইড, যেটা হচ্ছে সাদা। এই লেড ক্লোরাইড দেখতে কেমন? দেখতে হচ্ছে সাদা। এখন আমাদের মনে হইতে পারে যে ভাইয়া সাদা তো প্যারা নাই, আমরা আবার এই যে HCl এ দিব, HCl এ দিলে তো যদি দ্রবীভূত না হয় তখন সেটা বেরিয়াম সালফেট, তাই না? আর দ্রবীভূত হয়ে গেলে তো আর প্যারা নাই, আমরা বুঝে যাবো যে এটা বেরিয়াম সালফেট না। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি? ঝামেলা হচ্ছে এখানে তুমি যখন এটাকে HCl এ নিবা, এই যে HCl এ নিবা, নিলে এইখানে ওস্তাদ দ্রবীভূত হয় না। এইবার কি করবে? এবার তো কিছু করার নাই, কারণ তুমি সালফেট শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট দিছো। বেরিয়াম নাইট্রেট দেওয়ার কারণে তুমি কি হয়েছে? বেরিয়াম সালফেট হয়েছে সাদা পদক্ষেপ, তার মধ্যে তুমি HCl দিলা অদ্রবণীয়। সিমিলার কাজটাই তুমি যদি বেরিয়াম ক্লোরাইড নিয়ে করো, তাহলে এখানে এই লেড 2+ আয়ন যদি কোনোভাবে দ্রবণে উপস্থিত থাকে, তখন তুমি কি হবে? এই লেড 2+ এই বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড উৎপন্ন করে সেটা সাদা পদক্ষেপ। এখন তুমি ক্রস চেক করবা HCl দিয়ে যেটা ঠিক আছে কিনা, দিলে দেখবা যে HCl সে দ্রবীভূত না, তখন তো তুমি রিল্যাক্স শিওর যে আরে আমার তো এখানে সালফেট আছে। কিন্তু আসলে কি সালফেট আছে? সালফেট নেই, আছে কি? লেড 2+। সো এই জন্য আমাদের সালফেট শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা লাগবে, বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করা যাবে না। বেরিয়াম ক্লোরাইড আর হচ্ছে বেরিয়াম নাইট্রেট আমরা কোনটা ব্যবহার করতে পারবো?
কোনটা পারবো না? আমাদের এই বেরিয়াম ক্লোরাইড যেটা, এটা আমরা ব্যবহার করতে পারবো না। বেরিয়াম নাইট্রেট যেটা, এটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়। ওকে, এইটা ঠিক আছে। এরপর আবার হচ্ছে এই যে তোমার হচ্ছে এই লেড যদি উপস্থিত থাকে দ্রবণে, লেড আরো গ্যাঞ্জাম করে, আরো গ্যাঞ্জাম করে। ধরো তুমি এই লেড 2+ আছে, তুমি এর মধ্যে কি দিলা? বেরিয়াম নাইট্রেট দিলা। তুই বলে যে ভাই আচ্ছা ঠিক আছে বাদ দেন, বেরিয়াম ক্লোরাইড দিলামই না, তাও তো লেড থাকলে সমস্যা নেই, তাই না? আছে আছে, তখন তুমি যদি এই যে বেরিয়াম নাইট্রেট দাও, নাইট্রেট দাও, দিলে এরা কি করে? অল্প কিছু পরিমাণ লেড নাইট্রেট তৈরি করে ফেলে, লেড নাইট্রেট। তাহলে এই জিনিসটাও কি? এই জিনিসটা হচ্ছে বিক্রিয়ার একটা ত্রুটি, এটাও কি বিক্রিয়ার একটা ত্রুটি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুইটা জিনিসে সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে এই লেড 2+, এটা যাতে দ্রবণে না থাকে, ঠিক আছে? আর ধরো দ্রবণে আছে, এখন ভাই কিছুই করার নাই, দ্রবণে আছে, কিছু করতে, তখন আমাদের বেরিয়াম ক্লোরাইড যেন আমরা ব্যবহার না করি, আমরা বেরিয়াম সালফেট ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি ব্যবহার করব? বেরিয়াম সালফেট ব্যবহার করব। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি, হোপফুলি আমরা বুঝতে পারছি। আমরা চলে যাই পরেরটাতে। পরেরটা কি আমাদের? পরেরটা হচ্ছে কার্বনেট। তো কার্বনেট শনাক্ত করব আমরা কি দিয়ে? কার্বনেট শনাক্ত করব হচ্ছে আমরা এই যে বেরিয়াম নাইট্রেট দিয়ে। হ্যাঁ, দিলে আমাদের এখানে কি উৎপন্ন হবে? আমাদের এখানে উৎপন্ন হবে হচ্ছে বেরিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। এটা কি? এটাও সেম, আগেরটা কি ছিল? সাদা। এটা কি? এটাও সাদা, এটাও সাদা। তো এখন তাহলে কি করা লাগবে? এখন হচ্ছে আমাদের ক্রস চেক করা লাগবে, কি দিয়ে করব? হচ্ছে HCl দিয়ে। এই যে HCl দিয়ে দিলে এই জিনিসটা হচ্ছে আমার এখানে দ্রবণীয়, এটা HCl এ দ্রবণীয়। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমাদের উপরে যেটা ছিল সেটা কি? বেরিয়াম সালফেট সাদা অধক্ষেপ, HCl এ দ্রবীভূত না। বাট বেরিয়াম কার্বনেট সাদা অধক্ষেপ, এটা HCl এ দ্রবীভূত। শুধু দ্রবীভূত না, এটা বুদবুদ সহকারে দ্রবীভূত হয়। কি সহকারে? এই দ্রবীভূত কি সহকারে? বুদবুদ সহকারে, বুদবুদ সহকারে, সহকারে দ্রবণীয়। ওই যে কার্বনেট ভেঙে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না? ওই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার কারণে একটা বুদবুদ তৈরি হয় এখানে। অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এটা। হ্যাঁ, এটার এত পাত্তা দেওয়ারও কিছু নেই, সিম্পল জিনিস। ওকে, তাহলে এই গেল আমাদের বেরিয়াম নাইট্রেটের বিলকি ঝিলকি। এবার আমরা চলে যাই আমাদের ক্লোরাইড শনাক্তকরণ, সালফেট শনাক্তকরণ এবং কার্বনেট শনাক্তকরণ। আমরা কি কি শিখলাম? প্রথম হচ্ছে ক্লোরাইড শনাক্তকরণ। ক্লোরাইড শনাক্তকরণে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে। কি দিয়ে? সিলভার নাইট্রেট দিয়ে। আমাদের এই একটাই শিখা লাগবে, এখানে আর দরকার নাই। তার মানে এটা ডান। ঠিক আছে, এটা অলরেডি ডান, এটা হয়ে গেছে, হয়ে গেছে। এরপর আসো সালফেট। সালফেট শিখছি আমরা কি দিয়ে? সালফেট শিখছি হচ্ছে আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে, বেরিয়াম নাইট্রেট দিয়ে। এবং এখানে এটা শিখে ফেলছি, এখানে একটাই যথেষ্ট, আর দরকার নেই, ডান। এরপরে আসো কার্বনেট। কার্বনেট শিখছি আমরা কি দিয়ে? কার্বনেট হচ্ছে আমরা 1 নম্বরে শিখছি হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে শিখছিলাম, তাই না? এই যে সিলভার নাইট্রেট দিয়ে কার্বনেট। তারপরে বেরিয়াম নাইট্রেট দিয়ে, সিলভার নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট, দুইটা দিয়ে আমরা কার্বনেট শিখছি। তার মানে সিলভার নাইট্রেট দিয়েও করতে পারি, সিলভার নাইট্রেট দিয়েও করতে পারি, তারপরে বেরিয়াম নাইট্রেট দিয়েও করতে পারি, দুইটাই করতে পারি, তাই না? এই দুইটা আমাদের কি? এই দুইটা আমাদের হয়ে গেছে। সিলভার নাইট্রেটও হয়েছে, বেরিয়াম নাইট্রেট হয়েছে, দুইটা আমরা পড়ে ফেলছি, তাই না? এখন আমরা আরেকটা শিখবো, এখানে 3 নাম্বার আরো একটা বিক্রিয়া শিখবো। এই 3 নাম্বারটা আমরা কি দিয়ে শিখবো? 3 নাম্বারটা শিখবো হচ্ছে HCl দিয়ে। কি দিয়ে? HCl দিয়ে, HCl। জাস্ট 3টা শিখবো আমরা এর জন্য, HCl দিয়ে। তাহলে HCl দিয়ে শেখার জন্য আমরা কি করব বাচ্চারা? HCl দিয়ে শেখার জন্য আমরা এখানে এই যে কার্বনেট আছে, এই কার্বনেট CO3 2-, এটার সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বেসিক্যালি তোমরা একটা জিনিস জানো যে কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা ওই যে চুনের পানির মধ্যে দেই, চুনের পানিকে কার্বন ডাই অক্সাইড কি করে ভাইয়া? চুনের পানিকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঘোলা করে দেয়, তাই না?
চুনের পানিকে কার্বন ডাই অক্সাইড ঘোলা করে দেয়। তো ওই কাজটাই হচ্ছে আমরা এখন করব। এই কার্বনেটের মধ্যে যখন আমরা HCl দিব তখন এখানে কি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হচ্ছে পানি, এখানে উৎপন্ন হবে ক্লোরাইড আয়ন, এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা চুনের পানিতে যোগ করব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কি করবে? চুনের পানিকে ঘোলা করে দিবে। কিভাবে? এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করার মাধ্যমে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করার মাধ্যমে। এখানে এই জিনিসটা কি? এটা হচ্ছে চুন। আর এই চুনের পানিকে কি করে? এই কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করে। চুনের পানি ঘোলা হয়। তো যখনই চুনের পানি ঘোলা হয় আমরা শিওর যে এখানে কি ছিল? কার্বন ডাই অক্সাইড ছিল। আর এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসে? এই যে কার্বনেট থেকে আসছে। তার মানে আমরা শিওর যে এখানে কে ছিল? এখানে ইনিশিয়ালি আমাদের কার্বনেট উপস্থিত ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লোরাইড সালফেট কার্বনেটের আয়ন শনাক্তকরণ। ক্লোরাইড সালফেট কার্বনেটের আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো তো আমরা দেখলাম, এতক্ষণ আমরা বেসিক পড়লাম যে কিভাবে ক্যাটায়ন শনাক্ত করতে পারি, কিভাবে অ্যানায়ন শনাক্ত করতে পারি, এবং আমরা অনেকগুলা দেখছি, তাই না? ক্যাটায়নকে কিভাবে শর্টকাটে একটা দিয়ে 6টা, আবার একটা দিয়ে 4টা, এখানে অ্যানায়নকে 1-এর ভিতর 2, এরকম শর্টকাটে দেখলাম প্রথমে। তারপর আমরা আবার বিস্তারিতভাবে যে আমি ধরো আয়রন কতভাবে করতে পারি, এর মধ্যে কোনটা আমাদের পড়া হয়ে গেছে, কোনটা আমাদের পড়া বাকি, সেটা আবার আমরা পড়ে ফেলছি। মোটামুটি একেবারে গোছানোভাবে আমাদের সবগুলা রিঅ্যাকশন শেষ হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি যে বিগত বছরে বুয়েটে, সিকেরুয়েটে কি ধরনের প্রশ্ন আসছে এখান থেকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলো আমরা একটু এক নজর দেখতে পারি। ঠিক আছে, তো চল আমরা কোশ্চেনগুলো একটু দেখি যে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো কিনা। প্রথম কোশ্চেন বলছে সর্বোচ্চ ক্ষারকীয় ক্ষমতার দুটি বিকারক ব্যবহার করে জিঙ্ক 2+ ও ক্যালসিয়াম 2+ এর শনাক্তকরণ দেখাও। এখন সর্বোচ্চ ক্ষারকীয় বলতে এখানে কি বলছে? এটা গাঢ় ক্ষার, মানে একটা শক্তিশালী ক্ষার। তো একটা শক্তিশালী ক্ষার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা জিঙ্ক 2+ এবং ক্যালসিয়াম 2+ শনাক্ত করতে পারবো কিনা? অবশ্যই পারবো, আমরা করে আসছি। যেহেতু আমাদের বোর্ড হ্যাং হয়ে আছে, এটা উপরে নিচে যাচ্ছে না, এই জন্য আমি উপরে স্লাইড দেখাইতে পারতেছি না। মনে আছে কিনা জিঙ্ক এবং ক্যালসিয়াম প্লাস এই দুইটা করার সময় একটা থেকে আমাদের তৈরি হইতো কি? ওই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড তৈরি হইতো। এর মধ্যে আমরা কি করতাম? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ঝাঁকাইতাম, তাই না? এটা দিয়ে আমাদের ঝাঁকানো হইতো। সেটা শুরু করতাম কি দিয়ে? শুরু করতাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। কিন্তু যেহেতু আমাদের বলছে যে সর্বোচ্চ ক্ষারকীয় ক্ষমতা, সেটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম। তো আমরা মানে বিক্রিয়াটা শুরুই করবে এখান থেকে, যে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা দিয়ে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ঝাঁকাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ঝাঁকাইলে কি হয়? সোডিয়াম জিঙ্কেট তৈরি হইতো, তাই না? সোডিয়াম জিঙ্কেট, এই যে এটা Na, তারপরে কি জিঙ্ক, Na2 জিঙ্ক, তারপর হচ্ছে O2, এইটা। এরপর আবার এর মধ্যে আমরা কি দিতাম? এর মধ্যে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দিতাম। দিলে কি তৈরি হইতো? দিলে এখানে আমাদের তৈরি হইতো আবার সেই জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপটা পুনরায় ফিরে আসতো, তাই না? আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হইতো? ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতো। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন আমরা ঝাঁকাইতাম, ঝাঁকানো হলো, যখন আমরা এটা ঝাঁকাবো তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললো তোরা যতই ঝাঁকাস লাভ নাই, এই তোদের সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতি আমার নো ফিলিংস। সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতি তার কোনো ফিলিংস নাই, তুমি যতই বিক্রিয়া করার চেষ্টা করো সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো ধরনের বিক্রিয়া করবে না। তো এই জিনিসটা আমরা সেই প্রথম দিকের স্লাইডই পড়ে আসছি, ঠিক আছে? প্রথম দিকের স্লাইডই পড়ে আসছি, হোপফুলি এটা আমরা পারবো। ওকে, এরপরে যাই। বলছে তোমার কাছে শনাক্তকারী চিহ্ন ছাড়া জিঙ্ক, আয়রন 2+, 3+, অ্যালুমিনিয়াম 3+, এই 4টি ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ রয়েছে। তাদেরকে শনাক্ত করার জন্য একটি মাত্র বিকার, এটা বুয়েট 19-20 কোশ্চেন, হ্যাঁ, খুব বেশি দিনের না, দূরের না। আগেরটা কত ছিল?
আরেকটা ছিল 21-22-এর। আমার কাছে 22-23-এর কোশ্চেনটা আমার কাছে নাই, তোমরা 22-23-এর কোশ্চেন সলভ করবা। যদি এমন হয় যে এখান থেকে কোনো কোশ্চেন আসছে যেটা আমার লেকচার দেখে তুমি পারতেছো না, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি রেসপন্স করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এগুলোর জন্য একটি মাত্র বিকারকের নাম লেখো এবং শনাক্তকারী বিক্রিয়া দেখাও। একটি মাত্র বিকারক বলছে, আমরা এটা শিখে আসছি কিনা? আমরা অবশ্যই শিখে আসছি। এই বিক্রিয়কটা কোনটা? একটি মাত্র বিকারক হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হোপফুলি আমরা কি, হোপফুলি আমরা পারবো, ডেফিনেটলি পারবো। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দ্রবণে ক্লোরাইড আয়নের উপস্থিতি কিভাবে শনাক্ত করবা? কি দিয়ে? সিলভার নাইট্রেট দিলে কি উৎপন্ন হবে? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। পরে আসছি। জিঙ্ক ক্লোরাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি ঘটে? বিক্রিয়া সহ লিখো। আচ্ছা, জিঙ্ক ক্লোরাইড দ্রবণ মানে কি ভাইয়া? জিঙ্ক ক্লোরাইড দ্রবণ মানে হচ্ছে তোমার সেই এখানে কে আছে? জিঙ্ক হাইড্রোক্সাইড আছে। তো তার মধ্যে তুমি কি দিবা? তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিও। মানে জিঙ্ক ক্লোরাইডের মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, কি উৎপন্ন হবে? প্রথমে উৎপন্ন হবে জিঙ্ক হাইড্রোক্সাইড, এইটা। তো এটার মধ্যে তুমি যদি আবার দাও, এই জিঙ্ক হাইড্রোক্সাইডের মধ্যে তুমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দিলে কি উৎপন্ন হবে ভাই? ওই সেই সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, তাই না? এই যে এটা উৎপন্ন হয়। তার মানে একই বিক্রিয়া, একটু ঘুরে পেঁচায় বলছে আর কি। বিক্রিয়ার দেখো, বিক্রিয়ার মাঝখান থেকেও প্রশ্ন আসতে পারে, যে একদম শুরুর লাইন থেকে শেষ লাইনে আসবে তা কিন্তু না, মাঝখান থেকেও আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু মাঝখান থেকে আসছে, ঠিক আছে। ওকে, এরপরে দুটি পাত্রের একটিতে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ এবং অপরটিতে পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে। তো দ্রবণ দুটি কিভাবে শনাক্ত করবে বলো? আমরা তো ক্লোরাইডেরটা শিখছি না? আমরা হচ্ছে ক্লোরাইডেরটা শিখছি। তো ক্লোরাইডেরটা শিখছি কিন্তু আয়োডাইডেরটা শিখি নাই। এখন আমাদের কি কি আছে বলছে? পটাশিয়াম আয়োডাইড আর পটাশিয়াম ক্লোরাইড। তো একটা হচ্ছে আমার পটাশিয়াম আয়োডাইড, আর একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এখন এই দুইটার মধ্যে আমি দিব হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট দিলে একটাতে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে আমার সিলভার আয়োডাইড, ঠিক আছে। আর নিচে কি তৈরি হবে? নিচে তৈরি হবে হচ্ছে আমার সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইড জানি কেমন? এই সিলভার ক্লোরাইড হচ্ছে সাদা। সিলভার ক্লোরাইড কি? সিলভার ক্লোরাইড হচ্ছে সাদা। এখন আমরা কি করব? আবার মনে আছে সিলভার ক্লোরাইডে আমরা কি করছিলাম? সিলভার ক্লোরাইড হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এজন্য এই দুইটাতে আমরা পার্থক্য করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এইখানে তৈরি হবে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, নাকি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি হবে। আর ওই যে ওইটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইখানে সিলভার আয়োডাইডের সাথে কোনো বিক্রিয়া হবে না। সো এইটা, এই যে স্টেপটা আমি লিখলাম, এই স্টেপটা হচ্ছে একদম মানে লাস্ট স্টেপ। এখানে মনে সিলভার ক্লোরাইড হবে লাস্ট স্টেপ। এটা এর আগেই কিন্তু আমরা শনাক্ত করে ফেলতে পারি। যেমন কি? যেমন সিলভার ক্লোরাইডের এই অধক্ষেপটা কি? এই অধক্ষেপটা হচ্ছে সাদা অধক্ষেপ, কিন্তু আয়োডাইড তো সাদা না, তাই না? আয়োডাইড তো সাদা না। তাহলে এইখানে কিন্তু আমাদের একটা পার্থক্য হয়ে যাইতেছে। বাট এটা আমরা একদম শিওর হওয়ার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব দুইটাতে। দিলে এই পাশে আমাদের হবে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, আর এখানে হচ্ছে এটা কোনো বিক্রিয়া করবে না, ঠিক আছে। ওকে, তো এই জিনিসও মোটামুটি আমরা পড়েই আসছি, না পড়ার কিছু নেই। পরেরটা, কপার 2+ আয়ন শনাক্তকরণ নিশ্চিত পরীক্ষায় যে বিক্রিয়া হয় তা লিখো। তো কপার 2+ তুমি কি দিয়ে করতে পারো? কপার 2+ তুমি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে পারো, এটা দিয়ে করতে পারো, আমরা শিখছি। তারপর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে তুমি করতে পারো, আয়রন CN6, এটা দিয়ে করতে পারো, এটাও আমরা শিখছি। তো যে কোনো একটা বিক্রিয়া লিখে দিলেই হবে। ওকে, এরপরে বলছে অতিরিক্ত হাইড্রক্সিল সংযোগে জিঙ্ক 2+ দ্রবণকে আয়রন 3+ থেকে কিভাবে পৃথক করবা? আচ্ছা, খুবই মানে সিম্পল কোশ্চেন পড়ে তোমার কাছে মনে হইতে পারে যে আয় হায়
কি যেন এটা, তাই না? এটা যেন কি? তো এইখানে আসলে তেমন কিছুই না। একটা হচ্ছে আয়রন 3+, এটা হচ্ছে আয়রন 3+, আর এটা হচ্ছে জিঙ্ক 2+। এখন বলছে অতিরিক্ত হাইড্রোক্সিল সংযোগ থাকবে, মানে কি? মানে ওই যে আমাদের সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেটা আমরা করছিলাম, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছি এবং এর সাথে পরে কি দিছি, পরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি। তো যেহেতু এখানে হাইড্রোক্সাইডের ছড়াছড়ি, সেখানে অবশ্যই আমরা এটা লিখতে পারবো যে অতিরিক্ত হাইড্রোক্সিল, অতিরিক্ত হাইড্রোক্সিল। তো যখন অতিরিক্ত হাইড্রোক্সিল আমরা ইউজ করি আয়রন 3+ এর সাথে, আয়রন 3+ এর সাথে আমরা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছিলাম, কি হয়েছিল? আয়রন, এই যে ফেরিক হাইড্রোক্সাইড, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে বাদামি, বাদামি। কিন্তু জিঙ্ক 2+ এর ক্ষেত্রে যেটা তৈরি হয়, জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা কি? এটা হচ্ছে সাদা, সাদা। এই বিক্রিয়া কিন্তু সব আমরা পড়ে আসছি, তাই না? আমি হুদাই এগুলো মনে করো যে তোমরা তো অলস, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো না। তো দেখো এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে একটা সুন্দর পার্থক্য আছে। কখনো কখনো মাঝখান থেকে কোশ্চেন হয়, কখনো একটু ঘুরে পেঁচায় লিখে। সো কোশ্চেন ব্যাংক সলভ না করলে তুমি একটা টপিকে যত ভালোই হও, পরীক্ষার হলে তুমি একটু হিমশিম খাইতে পারো। তো এই জন্য আমি ক্লাসের মধ্যেই কোশ্চেনগুলো পড়াই দিতেছি, যেন এই টপিকে আর কোনো প্যারা খাওয়া না লাগে, ঠিক আছে? ওকে, এরপরে কপার 2+, জিঙ্ক 2+ আয়নের শনাক্তকরণ নিশ্চিত পরীক্ষায় যে বিক্রিয়া হয় তা লিখো। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো, অথবা অথবা এটা দিয়ে করতে পারবো, পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে করতে পারবো, কারণ এটা দিয়েও কিন্তু আমরা দুইটাই করছি, কপারও করছি, জিঙ্কও করছি। সো এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, তোমার যেটা খুশি ওইটাই লিখে দিবা। এর বলছে একটি অম্লীয় মূলকের নিশ্চিতকরণ পরীক্ষায় নমুনা দ্রবণে কয়েক ফোঁটা ব্রোমিন পানি ও কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইড যোগ করা হলো। তারপর দ্রবণটিকে গরম করে রেখে দেওয়া হলো। কয়েক মিনিট পর সাদা অধক্ষেপ পাওয়া গেলে, কয়েক মিনিট পর সাদা অধক্ষেপ পাওয়া গেল, এটি কি শনাক্ত করলো? বিক্রিয়াগুলো দেখাও। তো প্রথমে কি বলছে? প্রথমে বলছে এখানে তুমি একটা দ্রবণ আছে যেখানে তুমি ব্রোমিন দিছো, ব্রোমিন পানি দিছো, দিয়ে তুমি রেখে দিছো, তারপরে সেখানে তুমি বেরিয়াম ক্লোরাইড দিছো। এখন বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা সালফেট করছি, বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা কি করছি? আমরা কার্বনেট করছি। কিন্তু একটা কথা বলে দিছিলাম যে বেরিয়াম নাইট্রেটের জায়গায় বেরিয়াম ক্লোরাইড ইউজ করা যাবে না। কখন? যখন লেড আছে দ্রবণে উপস্থিত। কিন্তু এখানে কোথাও কি লেডের কথা বলা আছে? বলা নাই। তাহলে তার মানে এখানে বেরিয়াম ক্লোরাইড দিয়ে আমরা কি শনাক্ত করব? সালফেট। তো প্রথমে একটু ঝামেলা করছে, যে প্রথমে একটু বিলকি জিলকি কথা বলছে যে আমরা এখানে সালফেটের সাথে কি দিছে? সালফেটের সাথে হচ্ছে ব্রোমিন ওয়াটার দিছে, ব্রোমিন ওয়াটার দিছে, ব্রোমিন পানি, এইগুলা যোগ করছে। তো এই সালফেটের মধ্যে তুমি ব্রোমিন পানি দিলে এখানে আসলে সালফেটের কিছু যায় আসে না। এখানে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে, আর সাথে সালফেট যেরকম আছে এরকমই থাকবে, তাই না? সালফেট এটা অ্যানায়ন, এটা যেমন আছে এমনি থাকবে, খালি হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হইতে পারে এই জায়গায়। তো এইবার তুমি কি করবা? এবার ওই সালফেটের মধ্যে তুমি বেরিয়াম ক্লোরাইড দিবা। সালফেট, এটার মধ্যে বেরিয়াম ক্লোরাইড, এটা দিলে আমার বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে, ঠিক আছে? সাদা অধক্ষেপ পড়বে। তাহলে ওই যে বিক্রিয়াটার কথা আসলে বলা হয়েছে, এই বিক্রিয়াটা কার? এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কার? এই বিক্রিয়াটা হচ্ছে সালফেটের। অর্থাৎ বলছে কি শনাক্ত করলো? এখানে কি শনাক্ত করছি? সালফেট শনাক্ত করছি। বিক্রিয়া কই? এই যে বিক্রিয়া, শেষ, ঠিক আছে? শেষ। ওকে, তাহলে যাই আমরা পরেরটাতে। বলছে পটাশিয়াম ফেরোসায়ানের দ্রবণ দ্বারা কপার 2+, জিঙ্ক 2+ কে কিভাবে শনাক্ত করা যায় তা প্রয়োজনীয় সমীকরণ সহ লিখো। এটা আমরা পারি, তাই না? পারি, পরে আসছি। আচ্ছা, কিছু এমসিকিউ দেখি এবার আমরা জিএসটি 2021-এ। বলছে কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়লে যা HCl এ দ্রবীভূত হলো না, লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো, সম্ভাব্য লবণটি কি? প্রথম কথা হচ্ছে যখন আমাদের বেরিয়াম ক্লোরাইড বলছে, আমরা শিওর এটা হচ্ছে সালফেট, আর কোনো ক্যাচাল নেই, তাই না? আবার সেটা HCl এ দ্রবীভূত হয় না, তাও বলে দিছে দ্রবীভূত হয় না। ফাইন, সালফেট শিওর। ঝামেলা হচ্ছে এনে কপার সালফেটও আছে, সোডিয়াম সালফেটও আছে, কোনটা? সেটার জন্য আমাদেরকে কি বলছে? যে সোনালী হলুদ কোথায়?
কোথায় সোনালী হলুদ? আমাদের শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ। শিখা পরীক্ষায় সোনালী হলুদ দেয় কে? সোডিয়াম না? তাহলে আমাদের কম্বোকে, কম্বো হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট। ক্লাস আছে কয়টায়? কয়টায়? এখনই ঢুকবি? 6:30 ক্লাস। 5-7 মিনিট দেওয়া যাবে? হ্যালো, ঠিক আছে। এইটা তাও এরপরে আসি এইটা নেসলার দ্রবণ দ্বারা কোনটা? নেসলার দ্রবণ দ্বারা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, ওকে। একটি জলীয় দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ পড়লো। ওই অধক্ষেপ অ্যাসিটিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু জলীয় HCl এ দ্রবণীয়। জলীয় দ্রবণটিকে কোন ধাতুর আয়ন বিদ্যমান? অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমরা কোনটা করছিলাম? এই যে ক্যালসিয়াম করছিলাম, তাই না? ক্যালসিয়াম করছিলাম, ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়াম শেষ, ক্যালসিয়াম করছিলাম। এরপরে কি? এরপর হচ্ছে একটি টেস্ট টিউবে 1 থেকে 2 ml প্রস্তুতকৃত লবণের দ্রবণ নিয়ে কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট। তো বেরিয়াম নাইট্রেট দিলে সালফেট অথবা কার্বনেট। বলছে এতে সাদা অধক্ষেপ পরে যা লঘু HCl এ অদ্রবণীয়। লঘু HCl এ অদ্রবণীয়। তো তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের বেরিয়াম সালফেট। ওকে, এরপরে জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণের জন্য কোনটা? অ্যালুমিনিয়াম আমরা কোনটা দিয়ে করছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছি, তাই না? এইটা। আর কিছু আছে? এই যে একটি নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে সাদা অধক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুটির উপস্থিতি নির্দেশ করে? আচ্ছা, সাদা অধক্ষেপ পাইছি আমরা। একটা বিক্রিয়া আমরা দেখছিলাম কি, যে হাইড্রোজেন সালফাইড যখন আমরা দিছিলাম ওই যে সোডিয়াম জিঙ্কেটের মধ্যে, মনে আছে? সোডিয়াম জিঙ্কেটের মধ্যে আমরা যখন হাইড্রোজেন সালফাইড দিছি আমাদের কি হয়েছিল? জিঙ্ক সালফাইডের একটা সাদা অধক্ষেপ পড়ছিল। তাহলে এটা আমাদের কে আছে? এটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, আর কয়টা আছে? ওকে, বেশি নেই, জিঙ্ক। এরপর হচ্ছে নিম্নের কোন দ্রবণটি আয়রন 3+ এর অবস্থান শনাক্ত করার জন্য? আয়রন 3+ আমরা কি দিয়ে করছিলাম? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করছিলাম। ঠিক আছে, এরপরে পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করার জন্য, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করার জন্য আমরা কোনটা দিতে পারি? সোডিয়াম নাইট্রেট লবণ দিতে পারি নাকি বেরিয়াম নাইট্রেট লবণ দিতে পারি? কোনটা? শেষ শেষ, আরে দুইটা আছে। ওকে, তাহলে আমরা কোনটা দিতে পারি? একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই দুইটার মধ্যে আমরা কোনটা দিব? খুবই সিম্পল, আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে, যেহেতু কি কি বলছে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, তো একটাতে কি আছে? সালফিউরিক অ্যাসিডে কি আছে? সালফেট আছে, আর নাইট্রিক অ্যাসিডে কি আছে? নাইট্রেট আছে, তাই না? তাহলে সালফেট আমরা কি দিয়ে শনাক্ত করি? বেরিয়াম নাইট্রেট দিয়ে করি না? তাহলে এই যে বেরিয়াম নাইট্রেট লবণ। আচ্ছা, এরপর বলছে একটি পরীক্ষার নলে নমুনা লবণে কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলাম। তো বেরিয়াম নাইট্রেট দ্রবণ যেহেতু যোগ করছো, সাদা অধক্ষেপ পাইছো, লঘু HCl আছে, এখানে কি আছে? এখানে সালফেট আছে। ঠিক আছে, তো বাচ্চারা লাস্টের দিকে আমি একটু MCQ গুলো একটু তাড়াহুড়ো করে পড়াইছি, কারণ আমাদের এইখানে আমাদের অলরেডি একটা লাইভ ক্লাসের সময় চলে যাচ্ছে। তো আমরা এখানে আসলে কি দেখলাম? আমরা এই আয়ন শনাক্তকরণের বেসিক দেখলাম, সকল রিঅ্যাকশন দেখছি আমরা। তারপর আমরা অ্যাডমিশনের যেসব কোশ্চেন আসে, অ্যাডমিশনের কোশ্চেনগুলো আমরা কি দেখছি? এগুলা রিটেনগুলা দেখলাম, রিটেনগুলা দেখলাম। তারপরে আমরা এই অ্যাডমিশন ক্লাসের MCQ দেখছি এবং আমরা দেখতেছিলাম যে যত কোশ্চেনই আসতেছে সবই আমরা পারতেছি। এরপরেও যদি এই টপিকে কোনো কোশ্চেন তোমরা না পারো অবশ্যই আমাকে নক দিবা, আমি ইনশাল্লাহ সেটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো একটা ক্লাসের মধ্যেই এই আয়ন শনাক্তকরণের A to Z আছে, মোটামুটি 2 ঘন্টাও হয় নাই এই ক্লাসটা। হোপফুলি ক্লাসটা করলে আয়ন শনাক্তকরণের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা টপিকে, নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।